আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আমি ডাক্তার রেজওয়ানা আফরিন তানিয়া। জেনেসিস এমসিপিএস রেগুলার ব্যাচের আজকের ক্লাসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে আমাদের প্রথম ক্লাস টপিক হচ্ছে সবচেয়ে সহজ সহজ টপিক গুলো নিয়ে, সেটা হচ্ছে প্রম, প্রিটার্ম লেবার, লেস ফিটাল মুভমেন্ট, পোস্টডেটেড প্রেগন্যান্সি, লেস ফিটাল মুভমেন্ট এন্ড ফিটাল ডিস্ট্রেস। আমরা যখন অবস শুরু করব এবং আমি নিজেও যখন অবস পড়া শুরু করতাম, সবসময় আমি প্রম দিয়ে শুরু করতাম। হ্যাঁ, কারণ প্রম হচ্ছে এমন একটা কেস যেটা আমরা একদম লেবার রুমে বসলে, মানে পিভি রুমে বসলেই আমরা ইনভেরিয়েবলি 10 জন পেশেন্টের মধ্যে দেখা যাবে 3-4 জন আমরা প্রম পাচ্ছি। হ্যাঁ, তো পরীক্ষার জন্য সবসময় মনে রাখবেন সেই কেসগুলো বা সেই পড়াগুলো, সেই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আপনি ওয়ার্ডে সবচেয়ে বেশি দেখে থাকবেন, হ্যাঁ, সেগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন। তা আমরা শুরু করব প্রম দিয়ে। আপনারা যারা এমসিপিএস ব্যাচে বা এমসিপিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আমাদের কিন্তু অনেক কিছু, মানে এমসিপিএস আর এক্সিপিএস পরীক্ষার মধ্যে একটু পার্থক্য আছে। তো এমসিপিএস এ মূলত আমাদের কাছে খুব বেসিক জিনিসগুলো জানতে চায়, যেগুলো হচ্ছে একদম পেশেন্ট সেফটির সাথে রিলেটেড, বা যেগুলো একদম মানে আপনি খুব কমনলি পাবেন। আনকমন জিনিস এমসিপিএস এ আসতে পারে, কিন্তু সেটার উপরে পাশ ফেল ডিপেন্ড করে না। কিন্তু কমন জিনিসগুলো টিচাররা চায় যেন আমরা কমন জিনিসগুলো এমসিপিএস এ অবশ্যই উত্তর করতে পারি। সো আমি শুরু করব কিন্তু প্রম দিয়ে, একদম সহজ করে শুরু করব। আমরা যখনই কোনো একটা টপিক পড়বো, আমি একটা সিরিয়াল মেনটেন করি, আমি আপনাদেরকে একটু সিরিয়ালটা দেখাবো। হ্যাঁ, আমি একটু লিখে দেখাবো সিরিয়ালটা। আপনাদের একটু অসুবিধা হতে পারে, যেটা আমি একটু দেশের বাইরে থেকে ক্লাস নিচ্ছি, আমার এখানে সেট আপটা তো আর ঢাকার মতো না। তারপরও আমি চেষ্টা করব যে আপনাদেরকে সবচেয়ে সহজ করে প্রত্যেকটা টপিক বলার জন্য। হ্যাঁ, যে কোনো একটা টপিক যখন আমরা পড়বো, প্রম বলে না, যে কোনো একটা টপিক আপনাকে প্রথমে সেটা সম্পর্কে জানতে হবে ডেফিনেশন। ডেফিনেশনটা আপনাকে জানতেই হবে। আপনি যদি ডেফিনেশনটা না মুখস্থ করেন বা না বুঝেন, হ্যাঁ, আপনি কিন্তু সেই টপিকটার ভেতরে যেতেই পারবেন না। এরপরে আমাদের জানতে হবে যে এই টপিকটার, মানে এই জিনিসটার ইনসিডেন্স কতখানি, অর্থাৎ এটা কতখানি কমন। তারপর আমাদের জানতে হবে যে এটা কেন হচ্ছে, কারণ সবকিছুর কিন্তু কারণ পাওয়া যায় না। যেটা কারণ পাওয়া যায় না সেটার হবে রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কাদের বেশি হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আমাদের জানতে হবে কমপ্লিকেশন প্রত্যেকটা টপিকে। হ্যাঁ, এটা কেন আমাদের জানতে হবে, কমপ্লিকেশন কি হয়। হ্যাঁ, পেশেন্ট তো আমাদের জিজ্ঞেস করবে, তো এটা হয়েছে তো কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে ক্লিনিক্যাল ফিচার, যে এটা পেশেন্ট কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে, পেশেন্ট কি আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে। হ্যাঁ, তারপরে আমাদের জানতে হবে আমরা এক্সামিনেশন করে কি পাবো, সেখানে থাকতে পারে আমি জেনারেল এক্সামিনেশন করে কি পাবো, আমি পার অ্যাবডোমিনাল, এগুলো কিন্তু সব ভাগ ভাগ, আপনি একটার সাথে একটা মিলাতে পারবেন না। হ্যাঁ, বা আপনি এক্সামিনেশনের প্রথমেই পিভি ফাইন্ডিংস বলে দিলেন, জেনারেল এক্সামিনেশন না বলে, এটা হবে না। আচ্ছা, তারপরে জানতে হবে পার ভেজাইনাল এক্সামিনেশন করে আমরা কি পাবো। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে যে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন আমরা করতে দিব, আমরা কোন ইনভেস্টিগেশন করতে দিব। এখানে আরো সুন্দর হয় এইম অফ ইনভেস্টিগেশন যদি আপনি আলাদা করে লেখেন, যে আমাদের ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য কি। কিছু কিছু ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য থাকে আমাদের ডিজিজটাকে ডায়াগনোসিস করার জন্য, আসলে এটা প্রম কিনা, আসলে এটা আপনার হচ্ছে এপিএইচ কিনা। ডায়াগনোসিসের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন হয়। কিছু ইনভেস্টিগেশন আমরা করি কারণ বের করার জন্য, যে এটা কেন হচ্ছে। কিছু ইনভেস্টিগেশন আমরা করি কমপ্লিকেশন কি হচ্ছে সেটা বোঝার জন্য। কিছু ইনভেস্টিগেশন আমাদের করা হয় ম্যানেজমেন্ট পারপাসে, যেমন ব্লাড গ্রুপ, এটা প্রয়োজন নেই আপনার ডায়াগনোসিসের জন্য, কারণের জন্য, কমপ্লিকেশনের জন্য, কিন্তু আমার তো জানতে হবে পেশেন্টের ব্লাড গ্রুপ। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট পারপাস, যেমন এইচবিএসএজি। আমার ম্যানেজমেন্টের জন্য আমার দরকার পেশেন্টের, কারণ এইচবিএসএজি পজিটিভ হলে আমাকে কিছু প্রিকশন নিতে হবে। তো এই হচ্ছে ইনভেস্টিগেশন। দেন হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, ট্রিটমেন্ট, এখন ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের দুই রকম ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনি পেশেন্টকে, আপনি হচ্ছে মানে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে চান, সেটা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। তো আর কিছু হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স, কিছুতেই আর কন্টিনিউ করার উপায় নেই, এত ব্লিডিং হচ্ছে, রুগী বাচ্চা রাখা যাবে না বা রুগী বাঁচানোর জন্য ডেলিভারি করিয়ে ফেলতে হবে, সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ ইন্টারফারেন্স। তো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা কাদের দিব, অ্যাক্টিভ ইন্টারফারেন্স আমরা কাদের দিব, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপর এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যেই আছে জেনারেল ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট যেটা রোগের সাথে সম্পর্কিত না, কিন্তু জেনারেল কিছু ম্যানেজমেন্ট আমাদের দিতে হচ্ছে। দেন হচ্ছে আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট, পেশেন্টকে স্পেসিফিক্যালি, এখন প্রমের ট্রিটমেন্ট প্রিটার্ম লেবারের ট্রিটমেন্ট, সেটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। দেন হচ্ছে আমাদের ফলো আপ, হাউ উইল ইউ ফলো আপ দ্য পেশেন্ট। এরপরে হচ্ছে আমাদের অবস্ট্রেটিক ম্যানেজমেন্ট, অবস্ট্রেটিক ম্যানেজমেন্ট।
অবস্টেট্রিক ম্যানেজমেন্টের মধ্যে আবার 5টা জিনিস আছে। একটা হচ্ছে টাইম অফ ডেলিভারি, একটা হচ্ছে মোড অফ ডেলিভারি, একটা হচ্ছে প্লেস অফ ডেলিভারি, একটা হচ্ছে কেয়ার ডিউরিং লেবার, লেবারের সময় আমি কি প্রিকশন নিব, অ্যান্ড দেন হচ্ছে পিউরপেরিয়াম। এই দিয়ে মোটামুটি হচ্ছে আমাদের যে কোনো একটা টপিক আপনারা যখন পড়বেন, সব টপিক যে মানে আমি বলবো বা সব টপিক যে একদম মানে এভাবে করে সবাই পড়াবে তা না, কিন্তু এভাবে করে আমি পড়তাম। আমার কাছে মনে হয় এভাবে করে পড়লে আপনার পড়াটা অনেক গুছানো হবে, আপনার কিচ্ছু মিস হবে না, কোনো কিছু আপনার বাদ পড়বে না। আমরা এই ম্যানারে যদি এখন আমরা প্রম করি, আপনি দেখবেন একদম সহজ হয়ে গেছে আপনার জন্য পড়া, এবং খুব কম সময় লাগবে। আপনাদের কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রমের ডেফিনেশন দিয়ে আমরা শুরু করব। প্রম মানে কি? প্রম হচ্ছে আমরা জানি প্রি লেবার রাপচার অফ মেমব্রেন। প্রি লেবার মানে লেবারের আগে যখনই রাপচার হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রম। সো স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেন এনি টাইম ইন প্রেগন্যান্সি বিফোর অনসেট অফ লেবার। আচ্ছা, এরপর আমরা আসি প্রমের টাইপস। যদি সবকিছু টাইপস থাকে না, কিন্তু প্রমের টাইপস আছে। প্রমের টাইপস হচ্ছে এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্রি টার্ম প্রম, যদি 37 কমপ্লিটেড উইকস এর আগে রাপচার হয়, মেমব্রেন রাপচার হয়, সেটা প্রি টার্ম প্রম। আর টার্ম প্রম হচ্ছে যদি 37 উইকস থেকে লেবারের আগে রাপচার হয়, সেটা হচ্ছে টার্ম প্রম। খুব সহজ জিনিস। আচ্ছা, এখন আসি আমরা প্রলংড প্রম বলেও একটা টার্ম আছে। এটা টাইপস অফ প্রম না, কিন্তু একটা টার্ম আছে। যখন 24 ঘন্টার চেয়ে বেশি সময় ধরে মেমব্রেন রাপচার হয়ে থাকে, সেটাকে আমরা বলছি প্রলংড প্রম। আচ্ছা, তারপর আমরা চলে আসি প্রমের ইনসিডেন্স। প্রমের ইনসিডেন্স হচ্ছে 10%। তারপর আমরা আসি প্রমের কারণ কি, বা কাদের বেশি হচ্ছে প্রম, এই জিনিসটা। কারণ কি? প্রমের কারণ হচ্ছে আলটিমেটলি আমরা জানি বাচ্চাটা একটা বেলুনের মধ্যে থাকে, একটা মেমব্রেনের মধ্যে থাকে। তো কোনো কারণে যদি ওই মেমব্রেনের ফ্র্যাজিলিটি বেড়ে যায়, হ্যাঁ, অথবা টেনসাইল যে স্ট্রেংথ কমে যায়, স্ট্রেংথ কমে যায় বা ফ্র্যাজিলিটি বেড়ে যায়, একই জিনিস, তাহলে কিন্তু মেমব্রেনটা রাপচার হবে। তাহলে কি কি কারণে এটা হতে পারে? যে কোনো ইনফেকশন, সেটা হতে পারে ইউটিআই, সেটা হতে পারে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, ওই জায়গার যে কোনো ইনফেকশনে কিন্তু আপনার মেমব্রেন রাপচার হতে পারে। কেন? কারণ যে কোনো ইনফেকশনের কিছু এনজাইম মানে কিছু ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, যেমন প্রোটিয়েজ, কোলাজিনেস, মেমব্রেন মেটালোপ্রোটিনেজ। এই জিনিসগুলো কি করে? কোলাজেন ডিগ্রিডেশন করে ফ্র্যাজিলিটিকে বাড়িয়ে দেয়। আচ্ছা, এছাড়াও যেমন টুইনে হতে পারে, পলিহাইড্রামনিউজে প্রম হতে পারে। কেন? কারণ ওরা কি করে? ওভার স্ট্রেচিং করে, ওভার স্ট্রেচিং করে মেমব্রেনের স্ট্রেংথ কমিয়ে দেয়। সেই সব কারণে হতে পারে। কারো সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকলে হতে পারে। যদি প্রায়র কোনো সার্ভাইকাল সার্জারি হয়ে থাকে, তাহলেও সার্ভিক্সের মানে আটা স্ট্রেংথটা কম থাকবে, সেক্ষেত্রে হতে পারে। লো সোশিওইকোনমিক কন্ডিশনেও হতে পারে, কারণ তাদের রিপিটেড ইনফেকশন হয়, যেহেতু প্রোটিন ইনটেক বা তাদের এটা কম হয়। আচ্ছা, তাহলে আমরা প্রমের কারণ পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসি প্রমের কমপ্লিকেশন কি হতে পারে। প্রম, তাহলে প্রম কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস। কমপ্লিকেশন, যখন আপনাকে গাইনিতে কোনো কিছুর কমপ্লিকেশন জিজ্ঞাসা করবে, তখন আপনি এক লাইনের কমপ্লিকেশন বলে যেতে পারেন। কিন্তু যখন আপনাকে অবসের কোনো কমপ্লিকেশন জিজ্ঞাসা করবে, আপনাকে অবশ্যই মা এবং বাচ্চা আলাদা করে বলতে হবে, কারণ দুইটার কমপ্লিকেশন সেম না, এবং ম্যানেজমেন্টও তখন সেম হয় না। যখনই আপনি যদি দুইটা কমপ্লিকেশনও জানেন, একটা মায়ের জানতে হবে, একটা বাচ্চার জানতে হবে। তাহলে মায়ের কি কি কমপ্লিকেশন হতে পারে প্রমে? ম্যাটার্নাল কমপ্লিকেশন আমরা 3টা বলবো। সবার আগে বলতে হবে কোরিও অ্যামনিওনাইটিস। আপনি যদি দুনিয়ার সব বলেন, বাট কোরিও অ্যামনিওনাইটিস না বলেন, তাহলে কিন্তু পরীক্ষা পাস হবে না। অনেক সময় আপুরা বলে, আপু আপনি অনেক কিছু বলেছি, অনেক কিছু লিখেছি, কিন্তু আমার রিটেনে নাম্বার কম আসছে, হ্যাঁ, বা আমার ভাইভাতে আমি পাস করতে পারছি না। এগুলো হচ্ছে আমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারি না। ম্যাডামরা কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার চায় অনেক ক্ষেত্রে, হ্যাঁ। সো কোরিও অ্যামনিওনাইটিস এক নাম্বার। কর্ড প্রোলাপস হয়ে যেতে পারে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়ে যেতে পারে, যেহেতু সবকিছু নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে? ফিটাল কমপ্লিকেশন হচ্ছে, প্রম মানে হচ্ছে কিন্তু পেশেন্ট লেবারে চলে যায়, এবং বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায় একটা 32 সপ্তাহ 33 সপ্তাহে প্রম, তাহলে প্রিটার্ম লেবারে চলে যাবে। এবং প্রিটার্ম লেবারের বাচ্চার যত কমপ্লিকেশন, সেই সবগুলো কমপ্লিকেশন তখন হতে পারে, যেমন সেরেব্রাল পলসি, ইন্টারভেন্টিকুলার হেমোরেজ, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এগুলো কিন্তু প্রিটার্ম লেবারের সাথে সাথে চলে আসতে পারে। তাহলে একটা কমপ্লিকেশন বাচ্চা হচ্ছে প্রিটার্ম লেবার বা প্রিটার্ম বেবি। সেকেন্ড কমপ্লিকেশন হচ্ছে নিউন্যাটাল সেপসিস। এত ছোট বাচ্চা এবং ভেজাইনার সাথে ওপেন, সারাক্ষণ ভেজাইনাল যে ফ্লোরা সেগুলো চলে যাচ্ছে উপরের দিকে, এবং বাচ্চার ইনফেকশন করে ফেলতে পারে। সো বাচ্চার আমাদের দুইটা বলতে হবে, একটা হচ্ছে প্রিটার্ম লেবার, একটা বলতে হবে আমাদের নিউন্যাটাল সেপসিস। তাহলে আমরা কমপ্লিকেশন পেয়ে গেলাম। এখন আমরা চলে আসব, আপুরা আপনারা ধরতে পারছেন? পড়া বুঝতে পারছেন?
আপুদের কথা বলতে হবে ক্লাসে, হ্যাঁ। এবং আপু আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই কিন্তু খাতা কলম খাতা নিয়ে বসবেন, হ্যাঁ। এবং আমি আমি কিন্তু অনেকগুলো জিনিস দুইবার দুইবার করে বলি, ম্যাক্সিমাম জিনিস দুইবার বলি, আমি অনেক কিছু লিখেও দেখাই, যে আপনি কিন্তু খাতা মানে শুনতে শুনতে আপনি লিখে ফেলতে পারবেন, এটা আপনার নোট হয়ে যাবে। আমি আমি কিন্তু সবাইকে এনকারেজ করি নোট করতে, হ্যাঁ। আমি নিজেও খুব নোট করে করে পড়তাম। আমার কথা ধরতে পারছেন? বিথি আপু বলেন। বিথি আপু আছেন ক্লাসে? বিথি আপু ক্লাসে আছেন? এত লজ্জা পেলে হবে না, ক্লাসে রেসপন্স করতে হবে। বা রুমানা আপু? আপনারা মানে জয়েন করেছেন কিন্তু ক্লাসে নেই এরকম? তাবাসসুম আপু, নুমা আপু? আছি আপু, বোঝা হ্যাঁ যাচ্ছে। রুমা আপু। হ্যাঁ বুঝতে পারছেন না, আচ্ছা ঠিক আছে আপু, সবাই আমি জানি বাকিরাও আছে, কিন্তু লজ্জা পেয়ে কথা বলে না, হ্যাঁ। এটা করা যাবে না, কষ্ট করে টাকা খরচ করে ভর্তি হবেন, আপনি যদি ক্লাসে রেসপন্স না করেন বা আপনার মুখ খোলার অভ্যাসটা না করেন, পরীক্ষার হলেও কিন্তু এরকমই থেকে যায়, হ্যাঁ। অনেকে অনেকবার বলে, আমি অনেকবার জেনেসিসে ক্লাস করেছি, হ্যাঁ, কিন্তু আমি পড়া কমপ্লিট করতে পারিনি বা গুছাতে পারিনি, হ্যাঁ। এটা হচ্ছে কি, আপনি যদি ক্লাসে আপু রেসপন্স না করেন, হ্যাঁ, আপনি কিন্তু পরীক্ষার হলে আপনি মুখ খুলতে পারবেন না, আমাদের সামনে যদি লজ্জা পান তাহলে টিচারদের সামনে লজ্জা পান। আর এটা আমাদের একদম দেখা, যারা জেনেসিস এর ক্লাসে রেসপন্স করে তাদের কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হয়, কারণ তাদের একটা বলার অভ্যাস হয়ে যায়, এটা তো একটা প্ল্যাটফর্ম আপনার বলার অভ্যাস করার জন্য। অপ্রয়োজনীয় কথাও বলবেন, অপ্রয়োজনীয় কথা বলেও বলার অভ্যাস করবেন, এটা আমার রিকোয়েস্ট, হ্যাঁ। আচ্ছা এখন আসি আমরা তাহলে ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো, দেখেন আমি কিন্তু ওই সিরিয়ালে বলছি আপনাদের। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে প্রথমে আসি যে পেশেন্ট, পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে? পেশেন্ট বলতে পারে আপনার কাছে সাডেন গাশ অফ পারভাজাইনাল ওয়াটারি ডিসচার্জ, সে বলবে হঠাৎ করে পানি ভাঙা শুরু হয়েছে, সাডেন গাশ অফ পারভাজাইনাল ওয়াটারি ডিসচার্জ। আচ্ছা এটা নিয়ে কিন্তু পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে, তখন আপনি হয়তো পেশেন্টকে কিছু ক্রস কোশ্চেন করতে পারেন, এলএনপি, ইডিডি, প্যারা, গ্রাভিডা, এসব জিনিস। আচ্ছা এরপর আমরা আসি আমরা ক্লিনিক্যাল ফিচার কি পাবো। আমরা জেনারেল এক্সামিনেশন করে পেশেন্টে কি পাবো, পার অ্যাবডোমিনে কি পাবো, পার ভেজাইনাল করে আমি কি পাবো, হ্যাঁ। আচ্ছা প্রথমে আমরা আসি জেনারেল এক্সামিনেশন করে আমরা কি পাবো। আচ্ছা জেনারেল এক্সামিনেশন আপনি ঠিক আপনি ওয়ার্ডে যা দেখেছেন তাই কিন্তু চিন্তা করতে থাকেন। জেনারেল এক্সামিনেশনে আমরা পুরো জেনারেল এক্সামিনেশনে আমরা এখানে করব, কিন্তু এখানে আমরা মূলত দেখতে চাই যে পেশেন্টের পালস কতখানি বেড়েছে এবং পেশেন্টের টেম্পারেচার বেড়েছে কিনা। এই দুইটা জিনিস কেন গুরুত্বপূর্ণ? আমরা সবকিছুই দেখবো, অ্যানিমিয়া, জন্ডিস, সব দেখবো, কিন্তু পালস আর হচ্ছে পালস এবং আমাদের জন্য টেম্পারেচারটা গুরুত্বপূর্ণ। কেউ বলতে পারবেন এটা কেন গুরুত্বপূর্ণ? না কাবেরী শাহ আপু তো ক্লাসে অনেক রেসপন্স করেন, কাবেরী কোরিয়ানাইটিস এর জন্য, হ্যাঁ আমি সবগুলোই দেখবো, কিন্তু তাহলে আপনি রিটেনে এই দুইটা আপনাকে লিখতেই হবে। অনেকে বলে আপু আমি রিটেন তো লিখা শেষ করতে পারি না, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে টেম্পারেচার আর পালস, হ্যাঁ। তাহলে এই দুইটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যখন আপনি রিটেনে লিখবেন অনেক কিছু যদি লিখেন কিন্তু আপনি টেম্পারেচার পালস না লিখেন তাহলে আপনার মার্কস আসবে না। আচ্ছা, এবার এবার আসি আমাদের জেনেসিস এর কাজই হচ্ছে, আমাদের মেন্টরদের কাজই হচ্ছে আপনাদেরকে স্পেসিফিক জিনিসগুলোকে আইডেন্টিফাই করে দেয়া, কারণ আপনি কিন্তু সব আপনি লিখতে পারবেন না, হ্যাঁ। বা বইয়ের কিন্তু সবই আছে, আপনি চাইলে বই পড়েই তো সবাই পাস করে ফেলতে পারে এবং তাই হওয়া উচিত, কিন্তু তারপরে আমরা কিছু কিছু স্পেসিফিক জিনিস আমরা মিস করে যাই, এগুলোই আমাদের আমাদের আপনাদেরকে ধরিয়ে দেওয়া দরকার। যেমন আপনি এখন কখনোই ভুলবেন না যে প্রমে আপনাকে জেনারেল এক্সামিনেশনে দুটো জিনিস দেখতেই হবে, টেম্পারেচার আর পালস। এখন আসলে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা যেটা পেতে পারি সিম্পাইশিও ফান্ডাল হাইট লেস দেন দ্য উইক অফ জেস্টেশন, যদি অনেকখানি পানি বের হয়ে যায় এরকম থাকবে, ইউটেরাসটা ফুল অফ ফিটাস থাকতে পারে, ইউটেরাসটা ইরিটেবল থাকতে পারে, মানে ধরলেই পেশেন্ট ব্যথা পাচ্ছে এরকম থাকতে পারে, এবং আমরা যখন ফিটাল হার্ট রেট দেখবো আমরা টেকিকার্ডিয়া অথবা ব্রেডিকার্ডিয়া অর্থাৎ ফিটাল ডিস্ট্রেসের কোনো সাইন আমরা পেতে পারি। আচ্ছা এবার আসি আমরা পার ভ্যাজাইনাল এক্সামিনেশন বা পার মানে পেলভিক এক্সামিনেশন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্সপেকশন যদি আপনি করেন আপনি দেখবেন যে তার ভালভা পেরিনিয়ামটা ওয়েট হয়ে আছে, একটু পানি পানি হয়ে আছে। দেন আমরা করব পার স্পেকুলাম, এখানে মেইন হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন, মেইন হচ্ছে এখানে ডাবল স্টার দিয়ে রাখলেন, মেইন হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন, কারণ প্রমে আমরা বাইমেনুয়াল করব না,
বাইম্যানুয়াল করবো না বা পিভি করবো না, প্রমে কিন্তু পিভি করে না। তো আমরা যেটা করব পার স্পেকুলাম করব। পার স্পেকুলাম করে আপনাকে দেখতে হবে গাশ অফ ফ্লুইড লিকেজ আসছে কিনা, অথবা সেখানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে আছে কিনা, সার্ভিক্সের ডাইলাটেশন কতখানি, যে ফ্লুইডটা সেটার কালার কিরকম, সেটা কি মিকোনিয়াম স্টেইন কিনা, কোনো কর্ড প্রোলাপস আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে ওখানে দেখতে হবে। এটা হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন, আমরা কোনো বাইম্যানুয়াল করব না। তাহলে এক্সামিনেশন এখানে শেষ। এখন আসি আমরা ইনভেস্টিগেশন। আমাদের এইম অফ ইনভেস্টিগেশন হচ্ছে আমরা প্রম ডায়াগনোসিসের জন্য কিছু ইনভেস্টিগেশন করব, কমপ্লিকেশন বের করার জন্য, কারণ বের করার জন্য, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য এবং ম্যানেজমেন্ট পারপাসে আমরা ইনভেস্টিগেশন করব। এখন আমরা চলে আসি প্রথমে ডায়াগনোসিস। প্রম ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করি? আচ্ছা, প্রথমে বলা হয় প্রম ডায়াগনোসিসের জন্য আসলে কোনো ইনভেস্টিগেশনই প্রয়োজন নাই যদি আপনার টিপিক্যাল হিস্ট্রি থাকে পেশেন্টের, প্লাস আপনি যদি স্পেকুলাম করে গাশ অফ ফ্লুইড লিকেজ পান, তাহলে ডায়াগনোসিসের জন্য তো ইনভেস্টিগেশনের দরকার নেই। পেশেন্ট বলছে তার ঝমঝম করে পানি ভাঙছে, আপনি স্পেকুলামটা ঢুকিয়ে দেখছেন যে গাশ অফ ফ্লুইড লিকেজ আসছে, তাহলে ডায়াগনোসিস কনফার্ম। তাহলে এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস, টিপিক্যাল হিস্ট্রি অ্যান্ড গাশ অফ ফ্লুইড লিকেজ, ইটস 100% ডায়াগনস্টিক অফ প্রম। আচ্ছা, এখন আপনি যদি দেখলেন যে না, আপনি পেশেন্ট টিপিক্যাল হিস্ট্রি দিয়েছে ঠিকই, কিন্তু গাশ অফ ফ্লুইড লিকেজ নাই, তবে ভিতরে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে আছে, এখন অ্যাক্টিভলি পানি আসছে না কিন্তু অ্যাকুমুলেট হয়ে আছে, তখন আপনাকে ডায়াগনোসিসের জন্য পরীক্ষা করতে হবে। তখন আপনি সেখান থেকে ফ্লুইড নিয়ে আপনি একটা টেস্ট করতে পারেন, ঠিক যেভাবে আমরা প্রেগনেন্সি টেস্ট করি, যেটাকে বলা হয় অ্যামনিশিওর রম টেস্ট। অ্যামনিশিওর রম টেস্ট, ROM, রম টেস্ট। আচ্ছা, এটা আমার মনে হয় আমি আপনাদেরকে একটু লিখে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে কি এই দেশে কোনো আমাদের দেশের মতো ভালো এখানে বোর্ড পাওয়া যায় না। হ্যাঁ, এখানে অনেক কিছুতে খুব প্রবলেম আছে। আমাদের দেশে কিন্তু আমরা খুব সস্তায় অনেক জিনিস পাই, স্টেশনারি আইটেমস বিশেষ করে, এখানে এগুলো পাওয়া যায় না। এখানে অনেক কিছু ভালো পাওয়া যায়, কিন্তু স্টেশন কলম পেন্সিল এগুলো খুবই কম পাওয়া যায়। ওরা একদম সব নো পেপার, তো ওদের তো মানে কোনো পেপার ছাড়া ওরা কাজ করে, সেই জন্য এইসব জিনিস পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমরা প্রমের ডায়াগনোসিসের জন্য প্রমের ডায়াগনোসিসের জন্য আমরা যদি ওখানে ফ্লুইড পাই শুধু, তাহলে আমরা অ্যামনিশিওর রম টেস্ট করব। অ্যামনিশিওর রম টেস্ট, রম টেস্ট করব, যে আমরা একটা একদম প্রেগনেন্সি কিটের মতো একটা কিট নিয়ে সেখানে আমরা একটু ফ্লুইড দিব, এবং আমরা যদি দেখি ওখানে এক দাগ উঠেছে তাহলে সেটা নট রাপচার অফ মেমব্রেন, আর যদি দুই দাগ উঠে তাহলে এটা হচ্ছে রাপচার অফ মেমব্রেন। আচ্ছা, সেকেন্ড আমরা একটা টেস্ট করতে পারি এমনি ক্যাটার টেস্ট। এমনি ক্যাটার টেস্ট হচ্ছে কিছুই না, লিটমাস পেপার টেস্ট। আপনি একদম একটা লিটমাস পেপারকে ভ্যাজানার মধ্যে দিয়ে, স্পেকুলামের মধ্যে দিয়ে ভ্যাজানার মধ্যে যদি প্লেস করেন, ভ্যাজানার ফ্লুইড তো হচ্ছে অ্যাসিডিক, তাহলে লিটমাস পেপারের, লাল লিটমাস পেপার কিন্তু চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু এটা যদি অ্যালকালাইন হয়, অর্থাৎ এখানে যদি অ্যামনিওটিক ফ্লুইড আসে, তাহলে অ্যামনিওটিক ফ্লুইড অ্যালকালাইন, তাহলে আমরা জানি অ্যালকালি করে কালি, অ্যালকালি করে কালি, অর্থাৎ তখন লাল লিটমাস পেপারটা নীল হয়ে যাবে বা গোলাপি লিটমাস পেপারটা নীল হয়ে যাবে। হ্যাঁ, সো লিটমাস পেপারটা নীল কালার হয়ে যাবে, ডিপ নীল হয়ে যাবে যদি এটা রাপচার অফ মেমব্রেন হয়। এই দুইটা টেস্টই শুধু লাগবে, কোনো নাইট্রোজেন পেপার টেস্ট, স্মিয়ার প্রিপারেশন, নাইল ব্লু সালফেট টেস্ট এগুলো এখন আর কোথাও করা হয় না। এগুলো বইয়ে লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন, বাট এগুলো কোনো ইন্টারন্যাশনাল গাইডলাইনে নাই। প্রম থেকে কমপ্লিকেশন বোঝার জন্য আমরা করব সিবিসি। শুধু করব বললে হবে না, সিবিসি তে আপনি কি দেখতে চান সেটাও আপনার লাগবে। এখানে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায় যদি এটা কোরীয় হয়, আর আমরা করব সিআরপিও বেড়ে যায় যদি এটা কোরীয় হয়। এরপর আমরা কারণ বের করার জন্য আমরা পড়েছি যে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন হলে প্রম হয়, এবং হচ্ছে ইউরিন ইনফেকশন হলে প্রম হয়। সো আমরা হচ্ছে ইউরিন সিএস করব, হাই ভ্যাজানাল সোয়াব সিএস করব। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য অনেক সময় ইউটিআই কে আমরা প্রমের সাথে মানে একই রকম মনে হয়, সেই অনেক সময় ইউরিন লিকেজ হয়, পেশেন্ট ভাবে ফ্লুইড লিকেজ, তো আমরা ইউরিন আরএমই করব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য। আর ম্যানেজমেন্ট পারপাসে আমরা করব হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ প্রেগনেন্সি প্রোফাইল। আল্ট্রাসাউন্ড আমাদেরকে প্রম রিলেটেড কি কি ইনফরমেশন দিবে, এটাও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে। আমরা এখানে এএফআইটা দেখতে চাই, আমরা দেখতে চাই সার্ভাইকাল লেংথ, পেশেন্ট লেবারে চলে যাচ্ছে কিনা। এটা ছাড়া আমরা বাকি ইনফরমেশন গুলো তো পাবোই, যে প্লাসেন্টাল লোকেশন, তারপর এস্টিমেটেড ফিটাল ওয়েট, এই জিনিসগুলো তো আমরা পাবোই।
আচ্ছা, এটা ছাড়া আমরা ম্যানেজমেন্ট পারপাসে ব্লাড গ্রুপিং করতে চাই, আমরা ব্লাড সুগার লেভেল দেখতে চাই, এইচবিএস এজি করতে চাই। এই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। আপনি পরীক্ষার হলে আপনাকে যখন রিটেন আপনি লিখবেন, আপনি কি কেন ইনভেস্টিগেশন গুলো করছেন এবং ফাইন্ডিংস কি সেটা সহ লিখতে হবে। শুধু ইনভেস্টিগেশনের নাম যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলের মতো লিখে দেন তাহলে কিন্তু সেটাতে নাম্বার আসবে না। আচ্ছা, এখন আমরা আসি ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টটাও আপনাদেরকে একটু লিখে দেখাবো, কারণ প্রথমটা যেহেতু প্রথম চ্যাপ্টার, তো এটা আমি আপনাদেরকে একটু লিখে লিখে দেখাবো। ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আমি বলেছি ম্যানেজমেন্ট দুই রকম হয়, একটা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স। অ্যাক্টিভ ইন্টারফারেন্স, হ্যাঁ। এখন আপনার কাছে যদি একটা পেশেন্ট আসে, সে হচ্ছে আপনার মাত্র 32 সপ্তাহ প্রেগনেন্সি উইথ প্রম, হ্যাঁ, এখন তার কোনো কোরিও নাই, নো সাইন অফ ইনফেকশন, কোনো ইনফেকশনের সাইন নাই, ফিটাল কন্ডিশন গুড, ম্যাটার্নাল কন্ডিশন গুড, এবং আপনি একটা টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটালে আছেন, তাহলে আপনি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিবেন। কিন্তু আপনি যদি দেখেন যে হ্যাঁ, পেশেন্ট হয়তো 34 উইকস প্রেগনেন্সি প্রম, কিন্তু তার হচ্ছে কোরিও অ্যামনিওনাইটিস ডেভেলপ করেছে, আমরা জানি কোরিও হলে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আপনাকে টার্মিনেট করে দিতে হবে কোরিও যদি হয়। আর অথবা আপনার হচ্ছে গিয়ে ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করেছে, এরকম যদি দেখেন আপনাকে অ্যাক্টিভ ইন্টারফারেন্সে যেতে হবে। এখন আমাদের যে পরীক্ষার হলে আমাদেরকে যে সিনারিও দিবে বা আমাদেরকে যে রিটেনের কোশ্চেন দিবে সেগুলো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট হিসেবে দিবে, কারণ অ্যাক্টিভ ইন্টারফারেন্স তো ডেলিভারি হয়ে গেল, হ্যাঁ, এখানে তো আপনার কেরামতির কথা সুযোগ নেই, তো আমাদেরকে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টই দিবে। ধরেন একটা 32 সপ্তাহ প্রম, হ্যাঁ 32 সপ্তাহ প্রম, তার কোনো সাইন সিমটম অফ ইনফেকশন নাই, আপনি তাকে কি করবেন? তখন আপনি বলবেন যে আমি প্রথমে তাকে জেনারেল ম্যানেজমেন্ট দিব। যে কোনো জেনারেল ম্যানেজমেন্ট মানেই হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। কাউন্সিলিং অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা থাকবে। কাউন্সিলিং কেন করবেন? পেশেন্টকে তো পেশেন্ট তো প্রম বুঝে না, আপনি না প্রম বুঝেন, ও তো বুঝে না। তো তাকে ডায়াগনোসিস সম্পর্কে আপনাকে কাউন্সিলিং করতে হবে, কেন হয়েছে, কমপ্লিকেশন কি হতে পারে, আপনার এখন ট্রিটমেন্ট অপশন কি তার জন্য, এবং তার কেমন খরচ হতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে, কস্ট, এই জিনিসগুলো সম্পর্কে পেশেন্টকে আপনার কাউন্সিলিং করতে হবে। এন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে নিউন্যাটোলজিস্টের সাথে। আপনি তো নিউন্যাটোলজিস্টের হেল্প ছাড়া প্রম ম্যানেজ করতে পারবেন না, কারণ আপনি একটা 32 সপ্তাহের বাচ্চা আপনি খালি ডেলিভারি করিয়ে দেন, বাচ্চাটাকে কি করবেন পরে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, হ্যাঁ। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন আমরা আসি, এবং জেনারেল ম্যানেজমেন্টে আরেকটু আছে, পেশেন্ট সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, এটাও জেনারেল ম্যানেজমেন্টের অংশ, এবং স্টেরাইল ভালভাল প্যাড পরে থাকবে, স্টেরাইল ভালভাল প্যাড পরে থাকবে, এবং বাথরুম প্রিভিলেজ থাকবে, অর্থাৎ পেশেন্ট শুধু বাথরুমে যাওয়ার জন্য উঠবে, বাকি সময় সে শুয়ে থাকবে। আচ্ছা, তারপরে আসি আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট। প্রমে এই স্পেসিফিক ম্যানেজমেন্টটাই খুবই জরুরি, এই জন্য এটা আমি একটু আলাদা করে দেখাই। যে কোনো ক্ষেত্রে স্পেসিফিক ম্যানেজমেন্টটা সবচেয়ে জরুরি। তো আমরা স্পেসিফিক ম্যানেজমেন্টে আসি। প্রমে স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে প্রমে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। সো প্রমে আমরা কোন অ্যান্টিবায়োটিক দিব? প্রমে আমরা অ্যান্টিবায়োটিক কোনটা দিব? আচ্ছা, প্রমে অ্যান্টিবায়োটিক এক এক জায়গায় এক এক রকম দেয়া আছে, যেটা হচ্ছে আমাদের মানে ওজিএসবি তে আছে, হ্যাঁ, যেটা আমাদের ওজিএসবি তে আছে, এবং এটা মোটামুটি নাইস গাইডলাইনও এরকম আছে। সেখানে বলা আছে ইনজেকশন অ্যাম্পিসিলিন 2 গ্রাম 6 hourly, injection ampicillin 2 গ্রাম 6 hourly for 48 hours, অর্থাৎ 48 ঘন্টা আমরা ইনজেকশন দিব 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর। এরপরে হচ্ছে প্লাস ক্যাপসুল, মানে ফলোড বাই, এটা হবে ফলোড বাই 48 ঘন্টা ইনজেকশন দেওয়ার পরে ক্যাপসুল অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 8 hourly, and ট্যাবলেট ইরাইথ্রোমাইসিন 250 মিলিগ্রাম 6 hourly। কতদিন দিব? সব মিলিয়ে 10 দিন, অথবা আপ টু ডেলিভারি, যেটা আগে হয়। হুইচ ওয়ান ইজ সুনার, যেটা আগে আসে। সো আমরা ক্যাপসুল অ্যামোক্সিসিলিন 2 গ্রাম 6 hourly 48 hours, followed by capsule amoxicillin 500 milligram 8 hourly, and tablet erythromycin 250 milligram 6 hourly for 10 days or up to delivery. Which one is sooner? এটা আমরা দিব, এটা আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্টের অ্যান্টিবায়োটিক। এটা ছাড়াও আমরা কি দিব পেশেন্টকে? স্টেরয়েড।
স্টেরয়েড। আচ্ছা, এখানে একটু আমি বলি, আরসিওজিতে বা আপনি যদি গ্রিন টপ গাইডলাইন পড়েন, গ্রিন টপ গাইডলাইনে ওরা শুধুমাত্র ইরাইথ্রোমাইসিন দিয়েছে, শুধুমাত্র ইরাইথ্রোমাইসিন দিয়েছে 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 ডেজ অর আপ টু ডেলিভারি, হুইচ ওয়ান ইজ সুনার। ওরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক সহজে দেয় না, কিন্তু আমাদের দেশে আমরা দিয়ে থাকি। আচ্ছা, স্টেরয়েড, স্টেরয়েড আপনি কতদিন পর্যন্ত দিবেন? পেশেন্টের যদি জেস্টেশনাল এজ 24 থেকে 36 সপ্তাহ পর্যন্ত হয়, আপনি স্টেরয়েড দিবেন। 24 থেকে 36 সপ্তাহ পর্যন্ত আমরা স্টেরয়েড দিতে পারি। কোন স্টেরয়েড? আমরা ডেক্সামিথাজোনও দিতে পারি, আমরা বিটামিথাজোনও দিতে পারি। দুইটা ডোজই আপনাকে মুখস্থ রাখতে হবে। ডেক্সামিথাজোন হচ্ছে 6 মিলিগ্রাম 12 আওয়ার্স অ্যাপার্ট, 4 ডোজেস। আর বিটামিথাজোন হচ্ছে 12 মিলিগ্রাম 24 আওয়ার্স অ্যাপার্ট, 2 ডোজেস। ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়াও আমরা আরেকটা ওষুধ দিতে পারি, যেটা হচ্ছে ম্যাক্সালফ। ম্যাক্সালফ আমরা দিতে পারি ফর ফিটাল নিউরোপ্রোটেক্টর, ফর ফিটাল নিউরোপ্রোটেক্টর। অর্থাৎ তিনটা ওষুধ, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এন্ড ম্যাক্সালফ। এখন ম্যাক্সালফ আমরা কিভাবে দিব? ম্যাক্সালফ দিব আমরা ফিটাল নিউরোপ্রোটেক্টর হিসেবে, আমরা ম্যাক্সালফ দিতে পারি। সো ম্যাক্সালফ আমরা কত পর্যন্ত দেই? 24 থেকে 30 সপ্তাহ পর্যন্ত, কোথাও কোথাও 32 সপ্তাহ বলা আছে, আরসিওজিতে বলা আছে 30 সপ্তাহ। 30 সপ্তাহ পর্যন্ত আমরা ম্যাক্সালফ দিতে পারি। ম্যাক্সালফের ডোজ হচ্ছে একদম সিমিলার টু প্রি এক্লাম্পসিয়া, অর্থাৎ এখানে আমরা দিব 4 গ্রাম। ম্যাক্সালফ কিন্তু অলওয়েজ ইন গ্রাম। 4 গ্রাম আইভি স্ট্যাট followed by 1 gram per hour for 24 hour. 1 gram per hour for 24 hour. 4 gram IV stat followed by 1 gram per hour for 24 hour. এই হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট গেল, স্পেসিফিক ম্যানেজমেন্ট গেল। এখন হচ্ছে আমরা ফলো আপ, ফলো আপ করবো পেশেন্টকে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফলো আপ আমরা কিভাবে করব? ফলো আপ আমরা কিভাবে করব? যে কোনো ফলো আপ হচ্ছে আমাদেরকে একটু হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। সো এখানে হিস্ট্রি আর এক্সামিনেশনটা আমরা প্রম্পট চার্ট করে ফেলি। হিস্ট্রি এবং এক্সামিনেশনটা আমরা একটা প্রম্পট চার্টের মাধ্যমে দেখি। এখানে ম্যাটার্নাল 4টা জিনিস আমাদেরকে জিজ্ঞাসা করতে হয় এবং ফিটাল হচ্ছে একটা। এটা প্রম্পট চার্ট। ম্যাটার্নাল 4টা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে ম্যাটার্নাল টেম্পারেচার, ম্যাটার্নাল পালস, তারপর হচ্ছে ইউটেরাসে টেন্ডারনেস আছে কিনা এবং কোনো ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ আছে কিনা। আর বাচ্চার ক্ষেত্রে দেখতে হয় আমাদের ফিটাল হার্ট রেট। সো এই হচ্ছে প্রম্পট চার্ট, মায়ের 4টা জিনিস এবং বাচ্চার একটা জিনিস, মানে হিস্ট্রি আর এক্সামিনেশন একসাথে। এরপর আসে আমরা ফলো আপ ইনভেস্টিগেশন কিভাবে করব। ইনভেস্টিগেশন কিভাবে করব? ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের অল্টারনেট ডে, একদিন পর পর আমাদেরকে সিবিসি করতে হবে, সিআরপি করতে হবে। একদিন পর পর সিবিসি করতে হবে, সিআরপি করতে হবে। সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন আমাদের হাই ভ্যাজানাল সোয়াব সিএস করতে হবে এবং ইউরিন সিএস করতে হবে সপ্তাহে 2 দিন। যদি পেশেন্ট লেস ফিটাল মুভমেন্ট কমপ্লেন করে তাহলে আমাদেরকে সিটিজি দেখতে হবে। আর গ্রোথ মনিটরিং, গ্রোথ মনিটরিং করার জন্য 3 থেকে 4 সপ্তাহ পর পর আলট্রাসোনোগ্রাম করতে হবে টু মনিটর দ্য গ্রোথ, টু মনিটর দ্য গ্রোথ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফলো আপ গেল, এখন আমরা অবস্টেট্রিক ম্যানেজমেন্টে যাব। আপনারা যদি একদম শুরু থেকে আমার ক্লাসটা করেন তাহলে আপনারা দেখবেন একদম শুরুতে কিন্তু আমি বলে দিয়েছি, একটা আউটলাইন বলে দিয়েছিলাম। তো এখন অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে হচ্ছে টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি, কেয়ার ডিউরিং লেবার and puerperium, and puerperium. So time of delivery, টাইম অফ ডেলিভারি আপনি কতদিন নিতে চান? আপনার প্রমটা হয়তো 32 সপ্তাহের প্রম অথবা 33 সপ্তাহের প্রম। সো প্রম আমরা সাধারণত 36 সপ্তাহের বেশি একেবারেই নিব না। 36 সপ্তাহ হলে আমরা ডেলিভারি করিয়ে ফেলবো প্রম। আচ্ছা, মোড অফ ডেলিভারি অবশ্যই ভ্যাজানাল ডেলিভারি প্রেফার্ড, এন্ড প্লেস অফ ডেলিভারি অবশ্যই টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটাল। কেয়ার ডিউরিং লেবার খুব এক্সট্রা কিছু নাই, এখানে আপনাকে অনেক অ্যাসেপসিস মেনটেন করতে হবে, স্ট্রিক্ট অ্যাসেপসিস মেনটেন করতে হবে, অ্যাসেপসিস মেনটেন করতে হবে এবং পিউরপেরিয়ামেও আপনাকে অ্যাসেপসিস মেনটেন করতে হবে যেন কোনোভাবে কোনো ইনফেকশন না হয়, কারণ প্রম ইজ ভেরি প্রন টু ডেভেলপ ইনফেকশন। প্রম নেক্সট প্রেগনেন্সিতে বা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে কিন্তু রিকার করতে পারে। এই হলো আমাদের প্রম রিলেটেড কথাবার্তা। এখন আপুরা বলবেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। কালকে আমরা কিন্তু প্রমের কেস পড়বো, কালকে আমরা প্রমের কেস পড়বো। আমি এখান থেকে 2 জন আপুকে প্রম করতে দিব।
দিব। হ্যাঁ, কালকে আমি এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করব যখন আমরা কেস বলবো, দুইজনকে। হ্যাঁ, এখন বলে উইলিংলি বলেন, না হলে আমি সিলেক্ট করে দিব, নাহলে পরে আবার দেখা যাবে কালকে তারা আবার ক্লাসে নাই, নাকি পরে দেখা যাবে কালকে তারা ক্লাসে থাকতে চাচ্ছে না। আপা প্রম চার্টটা আবার একটু বলবেন? হ্যাঁ, প্রম চার্টটা হচ্ছে আপনার যে কোনো মনিটরিং আমাদেরকে করতে হবে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। সো হিস্ট্রি নিতে হবে আপনাকে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে যখন আপনি ফলো আপ করবেন একটা পেশেন্টকে। তো প্রম চার্টটা একটা ইউনিক চার্ট যেটাতে হিস্ট্রি, এক্সামিনেশনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো চলেই আসছে। আমরা ম্যাটার্নাল 4টা জিনিস দেখি, এখানে ফিটাল দেখি একটা জিনিস। ম্যাটার্নাল 4টা দেখতেই হবে আপনাকে ফর্মে। একটা হচ্ছে টেম্পারেচার, পালস, ইউটেরাইন টেন্ডারনেস এন্ড পালস মিলিং ভ্যাজানাল ডিসচার্জ। আর বাচ্চার একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে বাচ্চার হার্টবিট। এবং এটা আমরা 4 ঘন্টা পর পর প্রম চার্ট করতে হবে, এবং প্রম কিন্তু হ্যান্ড ওভার হবে। যেমন আমি দেখে গেলাম একটা প্রম পেশেন্ট, আমি প্রম চার্টটা হ্যান্ড ওভার দিয়ে গেলাম, আপনি এসে হ্যান্ড ওভার নিয়ে আপনি আবার প্রম চার্টটা আপনি কন্টিনিউ করবেন যে পেশেন্টের টেম্পারেচার বাড়ছে কিনা, পালস বাড়ছে কিনা, হ্যাঁ, তার সে কোরিওর দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছো কোন আপু প্রশ্ন করেছিলেন? জি আপা, বুঝেছি আপা। আচ্ছা, তাসলিম আপু কালকের ক্লাসে তো ইনশাল্লাহ থাকবেন। কাবেরিশা আপু আছেন, ক্লাসে আছেন? হ্যাঁ, কালকে ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, কাবেরী আপু আছেন ক্লাসে? কাবেরী আপু তো থাকে, উনি কিন্তু ক্লাস করে সবসময়। তাসলিমা আপু, কালকে আপনি প্রমটা খুব ভালো করে পড়ে আসবেন, মানে আমি যতটুকু বলেছি ততটুকু। কারণ কালকে আমি যখন কেস বলবো আপু, তখন কিন্তু আমি কেসের ক্রস কোশ্চেন গুলো করবো, এখান থেকেই করব। তখন আপনি এখানের সাথে মিলিয়ে মিলিয়ে আপনি উত্তরগুলো দিবেন, তাহলে দেখবেন আপনার পড়া হয়ে গেছে। হ্যাঁ, পড়া হয়ে গেছে। আমি দুইজনকে দিতে চেয়েছিলাম, সাথে আরেকজন, মানে তাসলিম আপুর সাথে আরেকজন বলেন, আরেকজন উইলিংলি বলেন। কিন্তু তোমার নাম ডাকলে কেউ আর তখন রেসপন্স করেন না। আমি পড়বো আপু ইনশাল্লাহ। কে? বিথি আপু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি আপু। জি কালকে আপু। আমি এই টাইমে আবার ক্লাস নিব, এই টাইমে থেকে একটু আগেই নিব, মানে 6:30টায় ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ, যদি সব ঠিক থাকে। তখন হচ্ছে আমি যখন কেসটা বলবো, কালকে আমি কেস বলে কেসের যে ক্রস কোশ্চেন গুলো আমি আপনাদের দুইজনকে কোশ্চেন গুলো করবো, তখন আপনারা উত্তর দিবেন। অনেক উত্তর যখন দিতে পারবেন না, সেটা আমি উত্তর দিয়ে দিব, তখন দেখবেন আপনার কনফিডেন্স চলে এসেছে, আপনার পড়া গুছানো হয়ে গেছে। আপনারা আজকে এই দুইটা চ্যাপ্টার আপনারা মানে এই চ্যাপ্টারটা আপনি পড়বেন, বাকিগুলো তো পরেও করতে পারবেন, কিন্তু আজকে প্রমটা পড়বেন। আচ্ছা, এখন আসি আমরা এখান থেকে শর্ট নোট কি আসতে পারে আমাদের পরীক্ষা। খুবই কমনলি আসে হচ্ছে কোরিও অ্যামনিওনাইটিস। তার একটা শর্ট নোট আপনারা এখান থেকে লিখে রাখেন যে শর্ট নোট কোরিও অ্যামনিওনাইটিস। কোরিও অ্যামনিওনাইটিস শর্ট নোট অবস্কেয়ারে ভুরি ভুরি আছে, একটু পরপরই দেখবেন যে কোরিও অ্যামনিওনাইটিস এর শর্ট নোট চলে আসছে। তো একটা শর্ট নোট আপনারা এখানে গুছাবেন, কোরিও অ্যামনিওনাইটিস। কোরিও অ্যামনিওনাইটিস এর ডেফিনেশন কি, কোরিও অ্যামনিওনাইটিস এর ক্লিনিক্যাল ফিচার কি হবে, কোরিও অ্যামনিওনাইটিস আপনি জেনারেল এক্সামিনেশন করে কি পাবেন, পার অ্যাবডোমেন করে কি পাবেন, পেলভিক এক্সামিনেশন করে কি পাবেন, আপনি ইনভেস্টিগেশনে কি পাবেন, কোরিও অ্যামনিওনাইটিস আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন, এটাই হচ্ছে কোরিও অ্যামনিওনাইটিস এর শর্ট নোট। ঠিক আছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্রম থেকে, না হলে আমরা চলে যাব প্রি টার্ম লেবারে। প্রি টার্ম লেবারে চলে যাব। আপু চার্টের পরে যে ইনভেস্টিগেশন গুলো বলেছিলেন, ওখানে কিছু নোট ডাউন করতে বাকি ছিল, ওইটা যদি একটু বলতেন। আপনি বলেন, আপনি কতটুকু নোট করেছেন বলেন। সিবিসি সিআরপি এটা কি ডেইলি নাকি উইকলি দেখবো, এটা বুঝতে পারিনি। অল্টারনেট ডে, অল্টারনেট ডেতে দেব। আর আর 2 উইকলি দেখবো হচ্ছে হাই ভ্যাজাইনাল সোয়াব আর হচ্ছে ইউরিনারি। উইকলি না, টুয়াইস উইকলি। দুইটা জিনিসে কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা, টুয়াইস twice উইকলি মানে হচ্ছে সপ্তাহে 2 বার, আর 2 উইকলি মানে হচ্ছে 2 সপ্তাহ পর পর। হ্যাঁ, এটা হচ্ছে টুয়াইস উইকলি আপনি দেখবেন twice হাই ভ্যাজাইনাল সোয়াব আর ইউরিন সিএস। আর 3 থেকে 4 সপ্তাহ পর পর দেখবেন গ্রোথ প্রোফাইল, আর লেস ফিটাল মুভমেন্ট কমপ্লেন করলে আপনি দেখবেন হচ্ছে সিটিজি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন প্রিটার্ম লেবার আপা ওই শুরু যে করি। ম্যাকসালফেট ডোজটা একটু বলবেন? হ্যাঁ, এটা আমি আপা একটু প্রিটার্ম লেবারে ম্যাকসালফেট আবার ডোজটা আসবে, একটু বলেন আপা। প্রিটার্ম লেবারে আবার আসবে, আমি আচ্ছা ওখানে বলে দিব। সেম জিনিস আসবে। আচ্ছা, এখন আমরা আসি প্রিটার্ম লেবার। হ্যাঁ,
প্রিটার্ম লেবার আমরা ঠিক সেভাবে পড়বো। প্রিটার্ম লেবারে প্রথমে আমরা ডেফিনেশনে আসি। যদি লেবার অনসেট হয়ে যায় বিফোর 37 উইকস, সেটাই হচ্ছে প্রিটার্ম লেবার। অনসেট অফ লেবার বিফোর 37 কমপ্লিটেড উইকস, সেটাকে বলা হচ্ছে প্রিটার্ম লেবার। এটার ইনসিডেন্সও কিন্তু 10%। আচ্ছা, প্রিটার্ম লেবার কেন হয় এই কারণটা আমি বলবো না, এটা আপনারা দত্তে খুবই ভালোভাবে, এটা দত্ত থেকে আপনারা কিন্তু সবাই সবকিছু দত্ত থেকে পড়বেন। হ্যাঁ, আমি যেসব জিনিস একটু গাইডলাইন লাগবে, ওজিএসবির গাইডলাইন লাগবে অথবা হচ্ছে আরসিওজির লাগবে, সেটা আমি বলে দিব, ক্লাসেই বলে দিব, কিন্তু আপনাদের মেইন বই কিন্তু হবে দত্ত। আপনারা দত্তের বাইরেই পড়তে পারেন, কিন্তু দত্ত পড়ে তারপরে পড়তে হবে। দত্ত পড়ি নাই কিন্তু অন্য অনেক বই পড়ছি, তাহলে হবে না। আপনাকে আগে দত্ত পড়তে হবে, তারপর আপনি অন্য বই পড়বেন। আচ্ছা, প্রিটার্ম লেবারের কারণ দত্তে খুবই সুন্দর করে আছে। মেডিকেল কারণ, অবস্টেট্রিক্যাল কারণ, গাইনোকোলজিক্যাল কারণ, ফিটাল কারণ, প্লাসেন্টাল কারণ। এখানে বোঝার কিছুই নাই, এটা আপনি পড়বেন, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখন আমরা আসি কমপ্লিকেশন কি হতে পারে। প্রিটার্ম লেবারে মায়ের তেমন কোনো কমপ্লিকেশন হয় না। একটা মায়ের যদি বাচ্চা 7 মাসে হয়ে যায়, মায়ের কি হয়? কিছুই হয় না। কিন্তু কমপ্লিকেশন গুলো হয় বাচ্চার। কারণ প্রিটার্ম লেবার আপনার হচ্ছে প্রিটার্ম লেবার থেকে প্রি ম্যাচিউর বেবি হয়, এবং প্রি ম্যাচিউর বেবির যা যা কমপ্লিকেশন সবই প্রিটার্ম লেবারে হতে পারে। যেমন নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, যেমন হতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেরিব্রাল পালসি, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, নিউন্যাটাল সেপসিস, সবগুলো হতে পারে। হাইপারবিলিরুবিনেমিয়া। সো এটা কি করে আলটিমেটলি? এটা কি বার্ডেন বাড়িয়ে দেয়, সে ফ্যামিলির প্রতি বার্ডেন বাড়িয়ে দেয়, এন্ড ইট ইনক্রিজ নিউন্যাটাল মর্টালিটি এন্ড মরবিডিটি। তাই না? যত বাচ্চা মারা যায় তার ম্যাক্সিমাম তো প্রিটার্ম লেবারের জন্য, প্রি ম্যাচিউর বেবি গুলো মারা যায় বেশি। তো এটাই হচ্ছে কমপ্লিকেশন। সো ম্যাটার্নাল তেমন কোনো কমপ্লিকেশন নাই, কমপ্লিকেশনটা হচ্ছে বাচ্চার। তাহলে এখন আমরা চলে আসি, আমরা তাহলে ডেফিনেশন পড়লাম, আমরা ইনসিডেন্স পড়লাম, কারণটা আমরা দত্ত থেকে পড়ে নেব, কমপ্লিকেশনটা জানলাম। এখন আমরা চলে আসবো ক্লিনিক্যাল ফিচারে। দেখেন আমি শুরুতে যে আপনাদেরকে যে সিরিয়ালটা বলেছি, আমি কিন্তু সেই সিরিয়ালই পড়াগুলো বলছি। এখন ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট আপনার কাছে আসবে ইউটেরাইন কন্ট্রাকশন উইথ অর উইদাউট পেইন। অর্থাৎ পেশেন্ট বলবে তার পেট শক্ত হয়ে আছে, সেটা ব্যথা থাকতে পারে, নাও থাকতে পারে। তার পেলভিক প্রেসার নিয়ে আসতে পারে, যে নিচের দিকে চাপ দিচ্ছে। ব্যাক পেইন নিয়ে আসতে পারে। ভ্যাজানাল ব্লাড স্টেইন ডিসচার্জ নিয়ে আপনার কাছে আসতে পারে। আচ্ছা, যখন আপনি এক্সামিনেশন করবেন, জেনারেল এক্সামিনেশনে এমন কিছু নাই যেটা আসলে প্রিটার্ম লেবারের পক্ষে যায়, তো আপনি চলে যাবেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা যখন পেটের উপরে হাত দিব, আমরা দেখব যে 20 মিনিটে 4টা বা তার চেয়ে বেশি কন্ট্রাকশন, অথবা 1 ঘন্টায় 8টা বা তার চেয়ে বেশি কন্ট্রাকশন। 20 মিনিটে 4টা বা তার চেয়ে বেশি, অথবা 1 ঘন্টায় 8টা বা তার চেয়ে বেশি কন্ট্রাকশন। তখন যদি আপনি পিভি করেন, আপনি পাবেন যে সার্ভিক্স একদম 80% ইফেজ, এবং যেটা সার্ভাইকাল ডায়ালাটেশন 2 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি। তখন আপনি ইনভেস্টিগেশন করবেন। ডায়াগনোসিস অফ প্রিটার্ম লেবারের জন্য আপনি ইনভেস্টিগেশন করতে পারেন আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে কি দেখে আপনি প্রিটার্ম লেবার বুঝবেন বলেন? আল্ট্রাসাউন্ডে কি দেখে আপনি প্রিটার্ম লেবার বুঝবেন? সার্ভাইকেল লেন্থ। ভেরি গুড, সার্ভাইকাল লেন্থ। এবং এই সার্ভাইকাল লেন্থ যদি আপনি দেখেন যে এটা 2.5 সেন্টিমিটারের চেয়ে কমে গেছে, তাহলে এটা প্রিটার্ম লেবারের দিকে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে প্রিটার্ম লেবারের হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনটা আমরা আরেকটু সুন্দর করে পড়বো, কারণ আমাদের পরীক্ষার হলে ইনভেস্টিগেশন আসতে পারে। দেন আমরা ম্যানেজমেন্ট পড়বো। প্রিটার্ম লেবার খুবই ছোট চ্যাপ্টার। ম্যানেজমেন্টটা আমরা পড়ার সময় এই যে যেগুলো আপনার ম্যাক্সালফেট ডোজ যেগুলো বলছেন, এগুলো আমরা বলবো। আচ্ছা, তাহলে আমরা চলে আসি। আমরা এখানে জানতে চেয়েছিলাম যে ইনভেস্টিগেশন, আমরা কি কি ইনভেস্টিগেশন করব। আমরা জানি আমরা সবসময় এইম অফ ইনভেস্টিগেশন লিখবো, আমাদের সবসময় ইনভেস্টিগেশনের কিছু এইম থাকবে, কোনো উদ্দেশ্য থাকবে। তো 1 নম্বর হচ্ছে ডায়াগনোসিস। আমি প্রম ডায়াগনোসিস প্রিটার্ম লেবার ডায়াগনোসিস করতে চাই, তাই আমাকে একটা ইনভেস্টিগেশন এটাতে হেল্প করবে, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। এখানে আমি দেখতে চাই সার্ভাইকাল লেন্থ। আপনাকে অবশ্যই ফাইন্ডিংস সহ লিখতে হবে যে এটা যদি লেস দেন 2.5 সেন্টিমিটার হয়ে যায়, দেন এটা প্রিটার্ম লেবারের ফরে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি কারণ বের করার জন্য, কেন প্রিটার্ম লেবার হলো, পেশেন্টটা জিজ্ঞাসা করবে কেন আমার লেবার পেইন উঠে গেল কেন, কারণ বের করার জন্য আমরা এই ইনভেস্টিগেশন গুলো করব। একটা হচ্ছে সিবিসি, কেন যে কোনো ইনফেকশনে প্রিটার্ম লেবার হয়, কারণ যে কোনো ইনফেকশনে আপনার প্রোটিয়েজ, কোলাজিনেজ, মেমব্রেন মেটালোপ্রোটিনেজ, এসব ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়। এসব ইনফ্লামেটরি মেডিয়েটরস এর মধ্যে প্রোটিয়েজ, বিশেষ করে প্রোটিয়েজ যেটা করে, সে
প্রোস্টাগ্ল্যান্ডিন ক্যাসকেডকে স্টিমুলেট করে, সে প্রোস্টাগ্ল্যান্ডিনও স্টিমুলেট মানে সিক্রেশন বাড়ায়। আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন সার্ভাইকাল রাইপেনিং করে। সো আলটিমেটলি যে কোনো ইনফেকশনে ডিউ টু প্রোস্টাগ্ল্যান্ডিন আপনার লেবারে পেশেন্ট চলে যাবে। এই জন্য আমরা চাই না পেশেন্টের ইউটিআই হোক, চাই না পেশেন্টের জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন হোক, আমরা কিন্তু এগুলো খুব দ্রুত ট্রিটমেন্ট দিয়ে দিই। আচ্ছা, আমরা আসি সিআরপি, কারণ ইনফেকশনে সিবিসি তে ডাব্লিউবিসি বাড়ার আগে সিআরপি বেড়ে যায়। তারপর আমরা করব ইউরিন আরইসিএস, কারণ আমরা জানি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনে আপনার হচ্ছে প্রিটার্ম লেবার হয়, এবং আমরা হাই ভ্যাজানাল সোয়াব সিএস করব কারণ জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনও হয়। আমরা ব্লাড সুগার লেভেল এখানে কারণের মধ্যেই দেখবো, কারণ ব্লাড সুগার লেভেল বেশি থাকলে পেশেন্টের পলিহাইড্রামনেস থাকে এবং সেখান থেকেও পেশেন্ট প্রিটার্ম লেবারে চলে যেতে পারে। আমরা পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন দেখবো, কারণ যাদের রেনাল ডিজিজ আছে তাদেরও কিন্তু মানে আর্লি লেবারে চলে যায়। আর ইসিজি দেখবো আমরা, যাদের ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজ আছে, ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজ তারাও কিন্তু প্রিটার্ম লেবার হয়ে যায়। আচ্ছা, ম্যানেজমেন্ট পারপাজে আমরা ফিটাল ফাইব্রোনেকটিন টেস্ট করতে পারি, যদিও এগুলো রিটেনের লেখা, এগুলো কিন্তু ভাইবাত ভাবে বলবেন না, কারণ আমরা প্র্যাকটিক্যালি ওরকম করি না। ফিটাল ফাইব্রোনেকটিন টেস্ট করতে পারি, ফিটাল ফাইব্রোনেকটিনটা সম্পর্কে আমরা বলবো আপনাদেরকে একটু পরে। ফিটাল ফাইব্রোনেকটিনটা বলবো। তো এই হচ্ছে আমাদের এম অফ ইনভেস্টিগেশন। আমরা 3টা এম এ আমরা ইনভেস্টিগেশন করছি, ফর ডায়াগনোসিস, টু ফাইন্ড আউট দ্য কজ, এন্ড ফর ম্যানেজমেন্ট পারপাস। এবং 3টা ইনভেস্টিগেশন আমরা কি কি করছি এবং কি ফাইন্ডিংস পাচ্ছি এটা পুরোটা আমাদের লাগবে। এখন আমরা চলে যাব ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ঠিক আগের মতো আমাদের ম্যানেজমেন্ট হবে, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টও হতে পারে, অ্যাক্টিভ ইন্টারফারেন্সও হতে পারে। কাদেরকে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব, কাদের আমরা অ্যাক্টিভ ইন্টারফারেন্স করব। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা দিব, ধরেন একটা 33 উইকস প্রিটার্ম লেবারে চলে গেছে, বাট ম্যাটার্নাল কন্ডিশন ইজ গুড, ফিটাল কন্ডিশনও গুড, এবং আমার ফ্যাসিলিটিস অ্যাভেইলেবল টু ট্রিট এ প্রিম্যাচিউর বেবি। আমার কাছে এনআইসিইউ আছে, এরকম জায়গা আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে, কমিউনিটি ক্লিনিকে দিতে পারবেন না, এবং পেশেন্টের মেমব্রেন ইনট্যাক্ট, তাহলে আপনি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দেন, অসুবিধা নেই, যতদূর পর্যন্ত নেওয়া যায়। আচ্ছা, অ্যাক্টিভ ইন্টারফারেন্স কিন্তু আপনাকে দিতে হতে পারে। যেমন ফিটাল, হয়তো সেটাও 33 সপ্তাহ প্রিটার্ম লেবার, কিন্তু মায়ের কন্ডিশন কোনো কারণে ডিটোরিয়েটিং, মায়ের হয়তো হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, অথবা মায়ের হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, এরকমও থাকতে পারে। অথবা বাচ্চার ফিটাল ডিস্ট্রেস, আপনি ফিটাল ডিস্ট্রেস তো আর অপেক্ষা করার দরকার নেই, হ্যাঁ, অথবা আপনার ফ্যাসিলিটি এখানে নাই, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার করবেন। অথবা মেমব্রেন রাপচার, সেসব ক্ষেত্রে আপনি যে সবসময় এক্সপেক্টেন্ট দিতেই পারবেন এমনও না। সো অ্যাক্টিভ ইন্টারফারেন্সও আমাদের লাগতে পারে। আচ্ছা, কিন্তু আমাদের পরীক্ষা আসবে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, কারণ এখানে আমার কিছু লেখার সুযোগ আছে। তো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট মানে হচ্ছে, প্রথমে হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। সো আমি একটু আগেই বলেছি জেনারেল ম্যানেজমেন্ট মানে কি থাকবে জেনারেল ম্যানেজমেন্টে, দেখি আপুরা শুনতে পেরেছিলেন কিনা, একটু শুনি। কাউন্সিলিং এন্ড মাল্টিডিসিপ্লিনারি ভেরি অ্যাপ্রোচ। গুড। কাউন্সিলিং এন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সব জেনারেল ম্যানেজমেন্ট আপনার থাকবে। কাউন্সিলিং করতে হবে রিগার্ডিং ডায়াগনোসিস, প্রগনোসিস, কমপ্লিকেশন বলতে হবে, ট্রিটমেন্ট অপশন। আমি কিন্তু আপনাগুলো শর্ট ফর্মে লিখছি, পরীক্ষার হলে কিন্তু এরকম এভাবে শর্ট ফর্মে লেখা যাবে না। ট্রিটমেন্ট অপশন, পেশেন্টের কেমন খরচ হতে পারে, এগুলো সব আপনি কাউন্সিলিং করবেন, এন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ উইথ নিউনাটোলজিস্ট। আচ্ছা, এই হচ্ছে পেশেন্ট আমরা বেড রেস্টে রাখবো অবশ্যই, এখানে ভাল প্যাড পরে থাকতে হবে না, কারণ তো ব্লিডিং হচ্ছে না বা পানি যাচ্ছে না, এবং এডিকুয়েট হাইড্রেশন মেনটেন হবে। এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। কেউ যদি লেবারে চলে যাচ্ছে আপনি এরকম দেখেন। এখন আসি আমরা স্পেসিফিক ম্যানেজমেন্টটাই আমাদেরকে বড় করে লিখতে হবে, কারণ স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে অনেক কথা আছে। পেশেন্ট প্রিটার্ম লেবারে চলে যাচ্ছে, 1 নাম্বার স্পেসিফিক ম্যানেজমেন্ট কি হবে? আমরা কি দেই? প্রিটার্ম লেবার আমাদেরকে তো থামাইতে হবে, কি দিচ্ছি? টোকোলাইটিক্স। তার মানে আমরা কিন্তু প্রমে টোকোলাইটিক্স দেই না, কারণ ওটা অলরেডি মেমব্রেন রাপচার, আপনি এটাকে মানে কন্ট্রাকশন আটকায় রাখার দরকার নাই। আমরা চাই ওটা লেবারে চলে গেলে চলে যাক, হ্যাঁ, কিন্তু যেটার মেমব্রেন ইনট্যাক্ট সেটা কিন্তু আপনার লেবারে চলে যাক এভাবে করে বলতে পারবে না। সো 1 নাম্বার হচ্ছে টোকোলাইটিস। তো আরসিওজি প্রেফার টোকোলাইটিস হচ্ছে নিফেডিপিন। এটা আরসিওজি তে, এটা গ্রিন টপ গাইডলাইনে নিফেডিপিনের ডোজ কত? 10 to 30 মিলিগ্রাম স্ট্যাট, ফলোড বাই 10 to 20 মিলিগ্রাম
4 to 8 hourly for 48 hours. 10 to 30 milligram stat followed by 10 to 20 milligram 4 to 8 hourly for 48 hours. এটাই হচ্ছে preferred procolytics by RCOG. এখন এই নিফেডিপিন দেওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে টু কমপ্লিট দ্য ডোজ অফ স্টেরয়েডের ডোজ কমপ্লিট করা এন্ড যদি প্রয়োজন হয় ইন ইউটেরো ট্রান্সফার করা। যদি আমার ফ্যাসিলিটি না থাকে আমি ইন ইউটেরো ট্রান্সফার করব। আরেকটা টোকোলাইটিক্স আমরা দিতে পারি যেটা ইন্ডিয়াতে ইউজ হয়, সেটা হচ্ছে অ্যাট্রসিবান, যেটা আমাদের ইউজ হয় না, কারণ এটা আইভি দিতে হয়, আমাদের দেশে অ্যাভেলেবেল না। সো আমরা টোকোলাইটিক্স দিব কত সপ্তাহের মধ্যে দিব? 24 থেকে 34 সপ্তাহ পেশেন্ট যদি হয় আমাকে টোকোলাইটিক্স দিতে হবে। 24 থেকে 34 সপ্তাহে যদি পেশেন্ট হয় টোকোলাইটিক্স দিতে হবে। সো 1 নাম্বার ড্রাগস হচ্ছে টোকোলাইটিক্স। 2 নাম্বার হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড ইজ দ্য সেম ডোজ যেটা আমরা বলেছি প্রমে, এবং স্টেরয়েড আমরা দিব 24 থেকে 36 সপ্তাহ। 24 থেকে 36 সপ্তাহ হলো আমরা স্টেরয়েড দিয়ে দিব। দেখি স্টেরয়েডের ডোজটা কেউ একজন বলেন স্টেরয়েডের ডোজটা। Dexamethasone 6 milligram 12 hourly for 4 dose and betamethasone 5 milligram 24 hourly 2 dose. বিটামিথাজোন 12 Betamethasone milligram 12 milligram sorry 24 sorry, hours 12 apart, milligram 24 hourly apart 2 dose. 2 ডোজ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা সেম ডোজ। এবং লাস্ট হচ্ছে ম্যাক্সালফ। যে আপু ম্যাক্সালফ জানতে চেয়েছিলেন, ম্যাক্সালফ। আচ্ছা, ম্যাক্সালফ ডোজ হচ্ছে অ্যাজ আমরা যেটা দিচ্ছি প্রি এক্লাম্পসিয়াতে, এটা হচ্ছে 1 গ্রাম স্ট্যাট ফলোড বাই 4 গ্রাম স্ট্যাট 4 গ্রাম স্ট্যাট followed by 1 gram per hour for 24 hour. 4 gram stat followed by 1 gram per hour for 24 hour. ম্যাক্সালফ আমরা দেই 24 থেকে 30 সপ্তাহের মধ্যে, কিন্তু অনেকে বলে 32 সপ্তাহ পর্যন্ত দেয়া যাবে। অনেক বইয়ে বলে, আমাদের দেশের বইগুলোতে বলে, কিন্তু গ্রিন টপে বলে 30 সপ্তাহ পর্যন্ত। দত্ততে বলে 32 সপ্তাহ, গ্রিন টপে বলে 30 সপ্তাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোট আপনি লিখতে পারেন 24 থেকে 32 সপ্তাহ হলে আমরা ম্যাক্সালফ দিতে পারি। ম্যাক্সালফ এখানে কাজ করবে অ্যাজ ফিটাল নিউরো প্রোটেক্টর, কারণ যারা প্রিম্যাচিউর বাচ্চা থাকে ওদের ব্রেনে যে ব্লাড ভেসেল গুলো থাকে, ব্রেন ব্লাড ভেসেল গুলো খুব ফ্রেজাইল থাকে, স্টেবিলিটি ভালো থাকে না। সো যখনই এইসব বাচ্চা ডেলিভারি হতে যায়, তো ওই ডেলিভারি স্ট্রেসে ওই ভেসেল গুলো রাপচার হয়ে যায়, জায়গায় জায়গায় আপনার হচ্ছে মানে হাইপক্সিয়া হয়ে বাচ্চাগুলো সেরেব্রাল পালসি হয়। সো এটা যেন না হয়, মেমব্রেন স্ট্যাবিলিটি, ব্লাড ভেসেলের স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমরা তখন ম্যাক্সালফ দিয়ে থাকি। টু ইনক্রিজ দ্য স্ট্যাবিলিটি অফ দ্য মেমব্রেন, এবং এই জন্য এটাকে বলা হয় অ্যাসফিটাল নিউরোপ্রোটেক্টর। আচ্ছা, আর লাস্ট একটা ওষুধ আমি বলবো, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা আগে আমাদের দেশে আমরা দিতাম না, কারণ ও তো মেমব্রেন ইনট্যাক্ট মেমব্রেনে তো আপনার অ্যান্টিবায়োটিকের দরকার নেই। ইনট্যাক্ট মেমব্রেনে অ্যান্টিবায়োটিকের দরকার নেই, কিন্তু এখন দেয়া হয় জিবিএস প্রোফাইলেক্সিস হিসেবে। জিবিএস প্রোফাইলেক্সিস মানে কি? জিবিএস মানে কি? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। এটা পেশেন্ট লেবারে গেলে তখন আপনি দিবেন। এটা কিন্তু পেশেন্টকে লেবার ছাড়া দিবেন না, লেবারের সময় আমরা শুধু দিব, মানে ইন্ট্রাপার্টাম, নট অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম আমরা দিব ইনজেকশন পেনিসিলিন জি, ইনজেকশন পেনিসিলিন জি আইভি, এবং এটা লেবারের সময় দেয়া হবে আপ টু 37 উইকস পর্যন্ত। পেশেন্ট যদি লেবারে চলে যায়, একটা প্রিটার্ম লেবারে পেশেন্ট, টু প্রিভেন্ট গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, আমরা ইন্ট্রাপার্টাম উইল প্রোভাইড আইভি পেনিসিলিন জি। তাহলে এই 4টা ঔষধ দেখেন, প্রিটার্ম লেবারে কত সুন্দর সুন্দর ওষুধ আছে। হ্যাঁ, এগুলো আমরা দিব। এখন আমরা চলে আসি হাউ উইল ইউ মনিটর দ্য পেশেন্ট আর হাউ উইল ইউ ফলো আপ দ্য পেশেন্ট। আমরা কিভাবে পেশেন্ট ফলো আপ করবো? ফলো আপ মানে হচ্ছে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিতে আমাদের কিছুই না, পেশেন্টের কোনো নিউ সিমটমস আছে কিনা পেশেন্টের, এটা আমরা দেখবো। আর এটা এবং পেশেন্টের ফিটাল মুভমেন্ট সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব। এটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি। দেন আমরা এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশনে কিছু আমরা দেখি না, পার অ্যাবডোমিনাল আমরা কন্ট্রাকশনটা দেখবো, এবং পার ভেজাইনাল তো আমরা এক্সামিনেশন করব না। আমরা যদি হিস্ট্রি সাজেস্টিভ হয় যে পেশেন্টের কোনো ব্লিডিং আছে অথবা পার ভেজাইনাল ডিসচার্জ আছে, তাহলে আমরা সেটা দেখবো, না হলে আমরা শুধু পার অ্যাবডোমিনই করব। আচ্ছা, দেন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি। এখানে তো আর প্রমের মতো রিপিটেড ইনভেস্টিগেশন করার দরকার নেই। জাস্ট যদি পেশেন্ট বলে যে তার আপনার লেস ফিটাল মুভমেন্ট, তখন আমরা সিটিজি করব।
লেস ফিটাল মুভমেন্ট বললে আমরা সিটিজি করব। আর 3 to 4 উইকলি আমরা হচ্ছে একটা গ্রোথ প্রোফাইল দেখব। 3 to 4 উইকলি আমরা হচ্ছে গ্রোথ প্রোফাইল দেখব। এখানে সিবিসি, সিআরপি অথবা হচ্ছে আপনার হাই ভেজানাল সোয়াব, ইউরিন সিস এগুলো রিপিটেড করার দরকার নেই, কারণ এখানে তার মেমব্রেন রাপচার না। আচ্ছা, তারপর আমরা চলে আসি অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানেই হচ্ছে কি, বলেন আপুরা বলেন, অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে কি বলেছি না তখন? টাইম অফ Time of ডেলিভারি, labor, place of labor. টাইম অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, কেয়ার ডিউরিং লেবার এন্ড পিরিয়ড। তাহলে দেখবেন আপনি কিছু মিস যাচ্ছে না আপনার, হ্যাঁ এইভাবে করে কিন্তু কোথাও লেখা নাই, হ্যাঁ শুধু আপনাদের মিস না যাওয়ার জন্য। হ্যাঁ, টাইম অফ ডেলিভারি আপনি একটা প্রিটার্ম লেবার কতদিন পর্যন্ত নেবেন বলবেন আপ টু রিজনেবল পিরিয়ড অফ লাং ম্যাচুরিটি। এটা কতদিন পর্যন্ত আমরা নিব এরকম কোনো নিয়ম নাই, আপনি বলবেন আপ টু রিজনেবল পিরিয়ড অফ লাং ম্যাচুরিটি। দেন হচ্ছে আমাদের মোড অফ ডেলিভারি, অবশ্যই আমরা ভেজানাল ডেলিভারি প্রেফার্ড, এন্ড প্লেস অফ ডেলিভারি অবশ্যই এমন জায়গা যেখানে হচ্ছে এনআইসিইউ ফ্যাসিলিটি আছে। এখন আসি আমরা লেবার, পেশেন্ট লেবারের সময় আপনি এক্সট্রা কি প্রিকশন নিবেন একটা প্রিটার্ম বেবির, এগুলো তো প্রশ্ন আসবেই। হ্যাঁ, তো এখানে আমাদের দুইটা প্রিন্সিপাল আছে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে প্রিভেনশন অফ বার্থ অ্যাসফাইক্সিয়া অ্যান্ড প্রিভেনশন অফ বার্থ ইনজুরি। দুইটাই আমাদের খুব দেখতে হয়, বাচ্চাগুলো তো নরম হয় যে ইনজুর্ড হয়ে যায় অথবা বার্থ অ্যাসফাইক্সিয়া হয়, এই দুটা জিনিস যেন আমাদের না হয় এটা আমাদের দেখতে হয়। এর জন্য আমরা পেশেন্টকে বেডে কনফাইন্ড রাখি, খুব বেশি আমরা হাঁটাহাঁটি করতে দিই না, কনফাইন্ড টু বেড, কারণ এখানে ম্যাল প্রেজেন্টেশন থাকে প্রিম্যাচুর বাচ্চাদের বেশি, যে কোনো টাইমে লেবারের সময় প্রম হয়ে যেতে পারে। তারপর আমরা অক্সিজেন দিয়ে রাখি, অক্সিজেন ইজ এ মাস্ট, কারণ যেন হাইপক্সিয়া না হয়, এবং কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করা হয়। লেবার মনিটরিং বাই পার্টোগ্রাফ এন্ড ফিটাল মনিটরিং বাই কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং দিয়ে আমরা মনিটর করি। সেকেন্ড স্টেজ অফ লেবারে গিয়ে আপনি তো ডেলিভারি হয়ে যাচ্ছে, সো আপনি এপিসোটমি দিবেন এখানে, ছোট্ট বাচ্চা বাট আমরা এপিসোটমি দিব, কারণ আমরা কোনো কম্প্রেশন হোক বাচ্চা সেটা আমরা চাই না। আর যদি আপনাকে কাট শর্ট করতে হয় আপনাকে অবশ্যই ফোরসেপ ইউজ করতে হবে। আমরা বেশিরভাগ জায়গায় ভেন্টোজ ইউজ করি, বাট প্রিম্যাচুর বাচ্চা অলওয়েজ ফোরসেপস, কারণ হচ্ছে ভেন্টোজে বাচ্চার মাথা টিয়ার হয়ে যেতে পারে। দেন স্লো এন্ড সাস্টেইনড ডেলিভারি, স্লো এন্ড সাস্টেইনড ডেলিভারি, আপনি 30 সেকেন্ড পরে হচ্ছে আপনি কর্ড ক্ল্যাম্প করবেন, কর্ড ক্ল্যাম্প করবেন 30 সেকেন্ড পর, এবং অবশ্যই এই বাচ্চাকে এনআইসিইউ তে আপনি রেফার করবেন, এনআইসিইউ তে রেফার করবেন। আমরা বাচ্চার যদি বয়স 34 সপ্তাহ কম হয় আমরা কোনো ধরনের ভেন্টোজ করতে পারবো না, 34 সপ্তাহ কম হলে আমরা ফিটাল স্ক্যাল্প ব্লাড স্যাম্পলিং করতে পারবো না, এন্ড ফিটাল ইলেকট্রোড দিতে পারবো না, ফিটাল ইলেকট্রোড দিতে পারবো না। তো এ হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরিং লেবার এন্ড পিরিয়ডে খুব এক্সট্রা কিছু নাই, পিরিয়ডে হচ্ছে বাচ্চাটাকে আমাদের এনআইসিইউ তে রেফার করতে হবে, এটাই হচ্ছে পিরিয়ড। সেই হচ্ছে আমাদের প্রিটার্ম লেবার। আমরা প্রিটার্ম লেবার থেকে দুই একটা জিনিস এখন আমাদের বাদ আছে, আমরা সেগুলো পড়বো। আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপু, ইনজেকশন পেনিসিলিন আইভি আমি প্রতিদিন কিভাবে দিব 37 উইকস পর্যন্ত? 37 পর্যন্ত দিবেন না আপু, আপনি তো আমি বলেছি ইন্ট্রাপার্টাম দিবেন, শুধু লেবারের সময় দিবেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু লেবারের সময় দিবেন। আচ্ছা, এখন আমরা আসি প্রেডিকশন অফ প্রিটার্ম লেবার। প্রিটার্ম লেবার থেকে একটা প্রশ্ন খুব আসে যে এটা আপনি যদি একটু আগে থেকে প্রেডিক্ট করতে পারতেন তাহলে আপনি কি করতেন। প্রেডিকশন অফ প্রিটার্ম লেবার এন্ড প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার, এই দুটো প্রশ্ন কিন্তু খুব আসে, প্রেডিকশন এন্ড প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার। সো এই দুটো আমাদের লাগবে। প্রেডিকশন আমরা এখানে লিখবো ক্লিনিক্যাল, ভাগ করে লিখবো ক্লিনিক্যাল প্রেডিকশন, বায়ো ফিজিক্যাল প্রেডিকশন, বায়োকেমিক্যাল প্রেডিকশন, আপনি এইভাবে পাবেন। হ্যাঁ, ক্লিনিক্যাল প্রেডিকশন, বায়োফিজিক্যাল প্রেডিকশন, বায়োকেমিক্যাল প্রেডিকশন। ক্লিনিক্যাল প্রেডিকশন হচ্ছে আপনি হিস্ট্রি শুনেই আপনি বুঝতে পারবেন কেমন, যেমন এইসব পেশেন্টদের প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিটার্ম লেবার থাকতে পারে। একটা পেশেন্ট যদি আগে দুটা বাচ্চা একটা বাচ্চা প্রিটার্ম লেবার থেকে থাকে, যদি একটা বাচ্চা প্রিটার্ম লেবার থেকে থাকে তার 15% চান্স অফ প্রিটার্ম লেবার ইন নেক্সট প্রেগনেন্সি, একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। যদি দুইটা বাচ্চা প্রিটার্ম লেবার থাকে তার 30% চান্স অফ প্রিটার্ম লেবার ইন
সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি, কারো যদি 3টা প্রিটার্ম লেবারের হিস্ট্রি থাকে তার 45% চান্স অফ প্রিটার্ম লেবার ইন সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি। তাহলে কারো যদি এরকম প্রিভিয়াস হিস্ট্রি থাকে প্রিটার্ম লেবারে, তাহলে কারো প্রিটার্ম লেবার হতে পারে এই প্রেগন্যান্সিতে। কারো যদি টুইন প্রেগন্যান্সি হয়ে থাকে, আমরা জানি টুইন প্রেগন্যান্সিতে কারো যদি আপনার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন থাকে তার প্রিটার্ম লেবার হতে পারে, ইউটিআই যদি থাকে তার প্রিটার্ম লেবার হতে পারে, কারো যদি হার্ট ডিজিজ থাকে অথবা ক্রনিক রেনাল ডিজিজ থাকে তাদের কিন্তু প্রিটার্ম লিভার হতে পারে, এগুলো আমরা জানি। সো এগুলো যদি থাকে তাহলে প্রিটার্ম লিভার হতে পারে, এটা আমার একটা প্রেডিকশন। আর যদি তার কোনো সিমটমস থাকে, যে কিছুই হয়তো ছিল না কিন্তু তার সিমটমস আছে, ওই সিমটমস আগের গুলোই, তার পেইনফুল অর পেইনলেস ইউটেরাইন কন্ট্রাকশন, তার পেলভিক প্রেসার, ব্যাক পেইন, ভ্যাজাইনাল ডিসচার্জ, এগুলো যদি থাকে, এবং আপনি যদি ইউটেরাসের কন্ট্রাকশন পান 20 মিনিটে 4টার বেশি কন্ট্রাকশন, এবং আপনি যদি পিভি করেন, আপনি যদি দেখেন সার্ভিস 2 সেন্টিমিটার ডাইলেটেড, 80% ইফেক্ট, এরকম যদি আপনি পান, তাহলে সেটাও কিন্তু আপনার একটা প্রেডিকশন যেটা প্রিটার্ম লেবারের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আসে বায়োফিজিক্যাল। বায়োফিজিক্যাল হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড করে আপনি সার্ভাইকাল লেংথ দেখবেন। এখন সার্ভাইকাল লেংথ যদি আপনার এটা যদি 2.5 সেন্টিমিটারে কম হয় তাহলে এটা প্রেডিক্টেড যে এটা প্রিটার্ম লেবারের দিকে যাচ্ছে। আর যদি এটা 1.5 সেন্টিমিটারের চেয়ে কম হয় তাহলে এটা একদম ডায়াগনোজ প্রিটার্ম লেবার, ডায়াগনোজ প্রিটার্ম লেবার। আচ্ছা, আর বায়োকেমিক্যালটাই হচ্ছে ফিটাল ফাইব্রোনেকটিন। সো ফিটাল ফাইব্রোনেকটিন জিনিসটা কি? এটা একটা, আপনারা দেখবেন আমরা যখন সিজার করি, সিজার করার পরে যখন আমরা যে আপনার প্লাসেন্টাটা আমরা রিমুভ করি, তখন দেখবেন কেমন একটা আঠার মতো প্লাসেন্টাটা, সাদা সাদা আঠার মতো, যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সাথে লেগেছিল, এবং কেমন সুন্দর করে একদম মুরগির গিলা যেরকম আমরা ছাড়ানোর সময় যেরকম সুন্দর করে ওটা ছিলে ছিলে চলে আসছে, ওটা একটা নির্দিষ্ট প্লেন আছে, আপনাকে তো খুব এফোর্ট দিতে হচ্ছে তা না, আপনি জাস্ট একটু সাস্টেইনড ওয়েতে যদি একটু তুলতে থাকেন দেখবেন প্লাসেন্টা মেমব্রেনটা আস্তে সুন্দর করে উঠে আসছে এবং একটা সাদা সাদা গ্লু এর মতো রয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ফাইব্রোনেকটিন। এই ফাইব্রোনেকটিনটা এটা একটা বায়োলজিক্যাল গ্লু যেটা অ্যামনিওটিক মেমব্রেনকে ইউটেরাসের সাথে আটকে রাখে। সো এটা কিন্তু এই বায়োলজিক্যাল গ্লুটা ইউটেরাসের ভেতরে থাকার কথা, এটা কিন্তু সার্ভিক্সে থাকার কথা না। সার্ভিক্সে থাকার কথা না, বিশেষ করে 24 থেকে 34 সপ্তাহের মধ্যে তো এটা কোনোভাবেই সার্ভিক্সে থাকবে না। 24 সপ্তাহের আগে থাকতে পারে বা 34 সপ্তাহ পরে আসতে পারে, বাট 24 থেকে 34 সপ্তাহ এটা কোনোভাবে থাকবে না। আপনি যদি সার্ভাইকাল ভেজাইনাল জাংশনে ফাইব্রোনেকটিন পান এবং এটা যদি হয় মোর দেন 50 মাইক্রোগ্রাম পার এমএল, মোর দেন 50 মাইক্রোগ্রাম পার এমএল, তাহলে বুঝতে হবে যে 2 সপ্তাহের মধ্যে এটা ডেলিভারি হয়ে যেতে পারে। যদি এটা পজিটিভ হয় তাহলে এটা 2 সপ্তাহের মধ্যে উইদিন 2 উইকস ডেলিভারি হয়ে যেতে পারে। এটা হচ্ছে বায়োকেমিক্যাল। সো ক্লিনিক্যাল, বায়োফিজিক্যাল, বায়োকেমিক্যাল, প্রেডিকশন। এখন আমরা পড়বো প্রিভেনশন। প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার। প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার, প্রিভেনশন এগুলো সব দত্তেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন মানে হচ্ছে এটা আপনি হতেই দিলেন না, আপনি প্রিটার্ম লেবার আপনি হতেই দিলেন না। যেমন পেশেন্টের ইউটিআই আছে, জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন আছে, আপনি সেটা তখনই ট্রিটমেন্ট দিয়ে দিলেন। অথবা পেশেন্টদের হচ্ছে আপনি আগে তার সার্ভাইকাল ইনকম্পিটেন্স ছিল, তাহলে আপনি 12 থেকে 14 সপ্তাহের মধ্যে তার রেস্কিউ সার্কুলেজ দিয়ে দিলেন, মানে আপনার যেটাকে আমরা বলি শিরোধকর অথবা ম্যাকডোনাল্ডস দিয়ে দিলেন। হ্যাঁ, কিংবা আপনি হচ্ছে পেশেন্টকে মাইক্রোনাইজ প্রোজেস্টেরন দিলেন, আমরা দিয়ে না প্রোজেস্টেরন দিয়ে রাখি পেশেন্টের যদি প্রিটার্ম লিভার হিস্ট্রি থাকে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে আপনি টোকোলাইটিক্স দিলেন, যে আপনি আর্লি ডায়াগনোসিস করলেন এবং ট্রিটমেন্ট দিলেন, মানে টোকোলাইটিক্স দিলেন, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। আর টারশিয়ারি ট্রিটমেন্ট হচ্ছে আমরা কিছুই করার নেই, এটা মানে একদম অবভিয়াস প্রিটার্ম লেবার, আপনি এখন শুধু কমপ্লিকেশন কম হওয়ার জন্য আপনি কিছু দিলেন, যেমন আপনি স্টেরয়েড দিলেন, এটাকে বলা হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। So prevention of preterm labor, primary prevention, secondary prevention and tertiary prevention. এই গেল আমাদের প্রিটার্ম লেবার রিলেটেড কথাবার্তা। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, না হলে আমরা চলে যাব পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। আর আমরা চলে যাব পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কালকে আমি এটা প্রিটার্ম লেবার আমি কাউকে ভাবে পড়া দিচ্ছি না, কারণ হচ্ছে প্রিটার্ম লেবার কেস হিসেবে অ্যাকচুয়ালি কখনোই আসে না। সো কালকে আপনাদের ক্লাসের মধ্যে প্রিটার্ম লেবার আছে, ঠিক আছে, আপনারা পড়ে যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন মনে হয় আমাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু কালকে আমি মূলত ক্লাসে এমফেসিস দিব এপিএইচ, কারণ এপিএইচ কেস হিসেবে থাকতে পারে এবং এটা একটা বুঝার ব্যাপার আছে। হ্যাঁ, বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন।
আমরা এখন পড়বো হচ্ছে পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। বলেন আপু, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপা ওই যে সার্ভাইকেল লেন্থটা less than 2.5 সেন্টিমিটার হলে এটা হচ্ছে আপনার ওই বায়োফিজিক্যালে হুম সিমটম। আরেকটা কি হুম বললেন আপা? 1.5 সেন্টিমিটার 1.5 থেকে সেন্টিমিটার হলে এটা হচ্ছে একদম অবভিয়াস প্রিটার্ম লেবার। ডায়াগনোস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ক্লাসে ঢুকলাম, হ্যাঁ, মানে যেটা আপনাদের শেয়ার করা ক্লাস। ঠিক আছে, আপুরা সালাম জানিয়েছে, কেমন আছে জিজ্ঞেস করেছে। আচ্ছা আপু, হ্যাঁ ভালো আছি, মিস ইউ। আচ্ছা, যাক, আপুদেরকে আপুরা ক্লাসে যারা জয়েন করেছে ওখানে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে কয়েকজন। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাই। আছে আমারও তো আজকে ক্লাসে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানো উচিত ছিল, ভুলে গেছি। মানে কিভাবে বছর যায় বছর চলে আসে, খেয়াল থাকে না। হ্যাঁ, রিফাত, রূপকথার হোয়াইট বোর্ডটা আমিও খুব মিস করছি। আমার মেয়ের একটা হোয়াইট বোর্ড ছিল, এটা আমি বাংলাদেশে রেখে আসছি। ওটা দিয়ে আমি সবসময় ক্লাস নিতাম, ওটা খুব ফিক্স হয়ে থাকতো। এবং ওইটা মানে ওইটাতে ক্লাস নিতে আমি খুবই মানে কমফোর্টেবল ছিলাম। এখন এই এই হোয়াইট বোর্ড গুলো কোনো আটকানোর সিস্টেম নাই, এটা ধরে রাখতে হয়, সেজন্য একটু আমার কষ্ট হচ্ছে। আচ্ছা আপু, আপনাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যদি সব সময় সুযোগ সব মিলাতে পারে অবশ্যই ক্লাস নিব। আচ্ছা আপু, আমরা এখন পোস্ট ডেটেড প্রেগনেন্সিতে আসি। হ্যাঁ, পোস্ট ডেটেড প্রেগনেন্সি আমরা ঠিক আগের নিয়মে পড়বো আপু। এই তিনটা চ্যাপ্টার কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড। একটা হচ্ছে প্রম, একটা হচ্ছে প্রিটার্ম লেবার, একটা হচ্ছে পোস্ট ডেটেড প্রেগনেন্সি। আপনারা যখন পড়বেন তখন এই তিনটা জিনিস একসাথে পড়বেন। কারণ আপনারা যখন আমরা যখন পড়তে থাকি, তখন আপনি যদি হঠাৎ করে প্রম পড়ছেন, আবার ওখান থেকে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা পড়ছেন, আবার এদিক থেকে এসে দেখা গেল যে আপনি প্রি এক্লাম্পসিয়া পড়ছেন, মিলবে না কিন্তু এই জিনিসগুলো। হ্যাঁ, তখন আপনি একটার সাথে একটাকে কোরিলেট করতে পারবেন না। সবসময় সিমিলার চ্যাপ্টার গুলো একসাথে পড়ার চেষ্টা করবেন। সো ফ্রম পোস্ট ডেটেড প্রেগন্যান্সি এন্ড প্রিটার্ম লেবার, দেখবেন দত্তকেও এটা একদম কাছাকাছি আছে, এগুলো একসাথে পড়বেন। হ্যাঁ, তাহলে আমরা এখন পোস্ট ডেটেড প্রেগন্যান্সিতে আসি। সো পোস্ট ডেটেড প্রেগন্যান্সি শুনতে পাচ্ছেন না? পুরো ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ জি আপা, ক্লিয়ার। সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে? ঠিক আছে, আমি পোস্ট ডেটেড প্রেগন্যান্সি একটু লিখে দেখাবো আপনাদের। আমাদের পড়া পোস্ট ডেটেড প্রেগন্যান্সি পড়া তেমন পড়া নাই। আচ্ছা, প্রিটার্ম লেবার থেকে প্রশ্ন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা একটা ফাইব্রোনেকটিন, একটা শর্ট নোট পেতে পারেন, ফিটাল ফাইব্রোনেকটিন, প্রেডিকশন এন্ড প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার। এই দুইটা শর্ট নোট আপনারা পেতে পারেন। ফিটাল ফাইব্রোনেকটিন, প্রেডিকশন অফ প্রিটার্ম লেবার, প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার, এই তিনটা শর্ট নোট আপনারা, এগুলো আপনি সবই অবস্কিয়ারে পাবেন। এই তিনটা শর্ট নোট আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, পোস্ট ডেটেড প্রেগন্যান্সি, প্রথমে আমরা ডেফিনেশনে আসবো। পোস্ট ডেটেড প্রেগন্যান্সি মানে কি? আমরা জানি যে একটা প্রেগনেন্সি কি 40 উইকস পর্যন্ত হবে। হ্যাঁ, একটা প্রেগনেন্সি 40 উইকস পর্যন্ত হবে। যদি এটা মোর দেন 40 উইকস হয় তাহলে এটাকে বলা হচ্ছে পোস্ট ডেটেড প্রেগনেন্সি। আর এটা যদি মোর দেন 42 উইকস হয় তাহলে এটা হচ্ছে পোস্ট টার্ম প্রেগনেন্সি। পোস্ট টার্ম প্রেগনেন্সি। সো কোনটা পোস্ট টার্ম প্রেগনেন্সি, কোনটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি, এটা আগে আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। পোস্ট টার্ম হচ্ছে 42 প্লাস উইকস আর পোস্ট ডেটেড হচ্ছে 40 প্লাস উইকস। আচ্ছা, পোস্ট ডেটেড প্রেগনেন্সি কারণ, হ্যাঁ, এখন যদি আমরা আসি যে ইনসিডেন্স, হ্যাঁ, ইনসিডেন্সে যদি আসি, এটা ইনসিডেন্স খুব ওভাবে এত ক্লিয়ারলি জানা যায়নি। তবে দত্তে মোটামুটি ছোট চ্যাপ্টার গুলো সবগুলোই দেয়া আছে 10%। হ্যাঁ, 10% দেয়া আছে, যদিও এটা ইনসিডেন্সটা আমাদের জন্য সেভাবে গুরুত্বপূর্ণ না। এটা ইনসিডেন্সটা গুরুত্বপূর্ণ না। এখন আসি আমরা
কারণ মানে এটা কোনো কারণ ওভাবে জানা যায়নি, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে কাদের পোস্ট ডেটেড প্রেগনেন্সি বেশি হয়। এর মধ্যে একটা হচ্ছে যারা সেডেন্টারি ওয়ার্কার, মানে আমাদের মতো বসে থাকে, সারাক্ষণ বসে বসে কাজ করে, হ্যাঁ, সেডেন্টারি ওয়ার্কারদের পোস্ট ডেটেড প্রেগনেন্সি বেশি হয়। কারো যদি আগের হিস্ট্রি অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি থাকে, হিস্ট্রি অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি অর্থাৎ আগে একটা বাচ্চা পোস্ট ডেটেড ছিল, তাহলে দেখা যায় তাদের পোস্ট ডেটেড প্রেগনেন্সি বেশি হয়। অনেক সময় যদি দেখা যায় কনজেনিটাল অ্যানোমালাস বেবি থাকে, কনজেনিটাল অ্যানোমালাস বেবি থাকে, তাদের পোস্ট ডেটেড প্রেগনেন্সি হতে পারে। সো এরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর। এবং প্রাইমিরাও একটা রিস্ক ফ্যাক্টর। প্রাইমি পেশেন্টদের পোস্ট ডেটেড প্রেগনেন্সি বেশি হবে। তারপরে হচ্ছে সেডেন্টারি ওয়ার্কারদের বেশি হবে। মাল্টি পেশেন্টদেরও হতে পারে যদি তাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি থাকে। আর কনজেনিটাল অ্যানোমালাস বেবি হলে পোস্ট ডেটেড প্রেগনেন্সি বেশি হয়। সো এই হচ্ছে পোস্ট ডেটেড বেবির কারণ বা রিস্ক ফ্যাক্টর। এখন আমরা কমপ্লিকেশন কি মনে হতে পারে? ম্যাটার্নাল আসলে তেমন কোনো কমপ্লিকেশন নাই। আপনি কিন্তু ম্যাটার্নাল ফিটাল অলওয়েজ ভাগ করে বলবেন। ম্যাটার্নাল কিন্তু তেমন কোনো কমপ্লিকেশন নাই, জাস্ট মা যেটা হতে পারে যে সাইকোলজিক্যালি আপসেট হতে পারে, কেন লেবার পেইন হচ্ছে না। হ্যাঁ, তবে লেবারে কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন লেবারে এখানে বাচ্চার মাথা শক্ত হয়ে যায়, যেখানে মোল্ডিং হয় না। সো মোল্ডিং না হওয়ার কারণে কিন্তু প্রলংড লেবার হতে পারে। আচ্ছা, আরটা হচ্ছে যেহেতু প্রলং লেবার হয় সেখান থেকে পিপিএইচ হতে পারে। সো এটা হচ্ছে ম্যাটার্নাল কমপ্লিকেশন। ফিটাল কমপ্লিকেশন হচ্ছে প্লাসেন্টা এভাবে তাকে সাপ্লাই দিতে দিতে একটা সময় প্লাসেন্টাতে হাইপক্সিয়া হয়ে মিকোনিয়াম স্টেইনড হয়ে যায় বাচ্চা, হ্যাঁ, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে এবং হচ্ছে হাইপক্সিয়া হয়ে মিকোনিয়াম স্টেইনড হয়। সেখান থেকে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম ডেভেলপ করে এবং কর্ড কম্প্রেশন ডেভেলপ করতে পারে। মানে আস্তে আস্তে বাচ্চা পুষ্টি পাবে না, কর্ড কম্প্রেশন হয়, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয় এবং মেকোনিয়াম স্টিংড লাইকার হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে কমপ্লিকেশন। এখন আমরা আসি ক্লিনিক্যাল ফিচার পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার পেশেন্ট কি কি ক্লিনিক্যাল ফিচার বলতে পারে? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে প্রথমে হচ্ছে পেশেন্ট বলবে যে হ্যাঁ তার আপনার ছিল এলএমপি অত তারিখে ছিল, সেই হিসেবে তার ইডিডি এত তারিখে হওয়ার কথা ছিল, বাট শি হ্যাজ ক্রসড হার ইডিডি, তার ইডিডি সে ক্রস করেছে। আচ্ছা, তখন আমাদেরকে একটু হিস্ট্রি নিতে হয় যে পেশেন্টের এলএমপিটা পেশেন্ট শিওর কিনা, কারণ অনেক সময় মিস্টেকের ডেট হতে পারে। আমাদের পেশেন্টকে জিজ্ঞাসা করতে হয় যে তার প্রিভিয়াস মিনস্ট্রুয়াল যে হিস্ট্রি, প্রিভিয়াসলি তার মেনস্ট্রুয়েশনটা রেগুলার ছিল কিনা। এমন হতে পারে যে তার ইরেগুলার পিরিয়ড, সে কনসিভ করেছে পরে। আমাদের পেশেন্টকে জিজ্ঞাসা করতে হয় তার সে কোনো হরমোনাল কন্ট্রাসেপশন নিত কিনা, কারণ হরমোনাল কন্ট্রাসেপশন নিলে আমরা জানি, ধরেন ওসিপি নিত, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলে কয়েকটা সাইকেল কিন্তু অ্যানোভুলেটরি হতে পারে, হ্যাঁ। সো কোনো হরমোনাল কন্ট্রাসেপশন সে নিত কিনা, তার এআরটির মাধ্যমে প্রেগনেন্সি হয়েছে কিনা, এটা আমাদের জিজ্ঞাসা করতে হয়। এবং তার কোনো ডেটিং আল্ট্রাসাউন্ড করে তার ডেটটা ঠিক করা হয়েছে কিনা, শিওর কিনা, এই জিনিসটা আমাদেরকে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদেরকে হিস্ট্রিতে এই জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে হয়। আচ্ছা, তারপর আমরা এই চলে আসি এক্সামিনেশন। এখানে হিস্ট্রিটাই মেইন, পোস্ট ডেটেড প্রেগনেন্সি কিন্তু হিস্ট্রিটা মেইন। আপনি হিস্ট্রি নিবেন, তার আগের কাগজপত্র দেখতে চাইবেন, আপনি কিন্তু এক্সামিনেশন করে, আপনি দেখেন প্র্যাকটিক্যাল লাইফেও আপনি কি এক্সামিনেশন করে পোস্ট ডেটেড অত ভালো বোঝা যাবে না। তাহলে এখানে আমাদের হিস্ট্রির অংশটুকুই মেইন, যে whether patient is sure about her LMP, whether she was a regularly menstruating woman or not, any history of any hormonal contraception, any history of ART, whether pregnancy was confirmed by any dating ultrasound scan, এই জিনিসটা আমাদের নিতে হবে, হ্যাঁ। আর পেশেন্ট প্রাইমি কিনা, আর যদি মাল্টি হয় তাহলে প্রিভিয়াসলি তার কোনো পোস্ট ডেটেড প্রেগনেন্সির হিস্ট্রি ছিল কিনা সেটা আমাদেরকে নিতে হবে। সেই হচ্ছে আমাদের হিস্ট্রি। দেন আমরা আসি এক্সামিনেশন করে আপনি দেখেন, চিন্তা করে, জেনারেল এক্সামিনেশনে এমন কিছু নাই যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি, সো কিছু নাই। প্যারাবডোমিনালে আছে। প্যারাবডোমিনাল এক্সামিনেশন করে আপনি যদি দেখেন যে সিম্ফাইসিও ফান্ডাল হাইট কমে গেছে এবং হেডটা হেড এঙ্গেজড, তার মানে কি বাচ্চা নিচের দিকে নেমে গেছে, বাচ্চা তো একটা সার্টেন টাইম পরে নিচের দিকে নামবে, হ্যাঁ। তখন আপনি বুঝতে পারবেন, কারণ দেখা যাবে যে 42 উইকসে এটা 40 উইকসে 32 সেন্টিমিটার যেখানে থাকে না আপনার সিম্ফাইসিও ফান্ডাল হাইট 32 সেন্টিমিটারে চলে আসে, নিচে নেমে যায়। 40 আর 32 সেন্টিমিটার একই জায়গায়।
তার মানে সিম্পাথিও ফান্ডাল হাইট রিডিউস, হেড এঙ্গেজ এন্ড লাইকার বিলো এভারেজ। লাইকার বিলো এভারেজ এটা আমি পার অ্যাবডোমেনে পাবো। লাইকার বিলো এভারেজ, বিলো এভারেজ পার অ্যাবডোমেনে পাবো। এবার আসি আমরা পারভেজাইনাল। পারভেজাইনাল করে আপনি পোস্ট ডেটেড এর পরে কি পাবেন? পারভেজাইনাল করে আমরা খুব বেশি যে পাবো তা না, আপনি পেতে পারেন সার্ভিক্স রাইপ। তার মানে এই না যে আনরাইপ সার্ভিক্স থাকতেই পারে না, হ্যাঁ, তবে সার্ভিক্স রাইপ হলে বোঝা যাবে যে সে লেবারে কেন গেল, তার তো নিশ্চয়ই আগে কিছু একটা মানে তার মানে ডেটটা হয়তো তার পার হয়ে যাচ্ছে। এবং হেড থাকবে এঙ্গেজড, আপনি নিচে দিয়েও দেখবেন যে হেড এঙ্গেজড এন্ড হার্ড, এটা আমরা পেতে পারি। তাহলে আমরা পিভি করে আমরা পেতে পারি যে সার্ভিক্স রাইপ এন্ড হেড এঙ্গেজড এন্ড হার্ড। আচ্ছা, তখন আমরা ইনভেস্টিগেশন করব। এটা কিন্তু খুব ডায়াগনোসিস করাটা খুব কঠিন, হ্যাঁ, হিস্ট্রি ছাড়া এবং প্রিভিয়াস রেকর্ড গুলো ছাড়া আপনার বোঝা খুব মুশকিল। তাহলে আমরা একটা আল্ট্রাসাউন্ড করলাম, ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড করলাম। আল্ট্রাসাউন্ড করে আমরা সব দেখবো, ফিটাল প্রেজেন্টেশন, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, A5, প্লাসেন্টা, লাই, গ্রস কনজেনিটাল অ্যানোমালি। কিন্তু কোন জিনিসটা আমরা পোস্ট ডেটেড এর পরে এখানে দেখবো বলেন? কোন জিনিসটা পোস্ট ডেটেড এর পরে আমরা দেখব? দেখি বলতে পারেন কিনা। হুম, আল্ট্রাসাউন্ডে ও দেখে আমরা এমনি অনেক কথা বলতে পারি, কিন্তু যখন আমাদের খুব স্পেসিফিক একটা জিনিস জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু আমরা আসলে একটু লাইকার নার্ভাস ভলিউম। হই। লাইকার ভলিউম আপনার পোস্ট ডেটেড অনেক সময় ভালোও থাকতে পারে। প্লাসেন্টাল এজিং, placental maturity, হ্যাঁ, প্লাসেন্টাল এজিং, প্লাসেন্টাল এজিংটা আমরা হচ্ছে দেখবো। আচ্ছা, এখন প্লাসেন্টাল এজিংটা কি আসবে? এটা 0, 1, 2, 3 এভাবে গ্রেডিং করা থাকে। এটা খুব সহজ করে আমি বলে দিই। 0 মানে এটা কোথাও আপনারা পাবেন না, এটা এত সহজ করে কোথাও পাবেন না। 0 মানে হচ্ছে ইউনিফর্ম ইকোজেনিসিটি, ইউনিফর্ম ইকোজেনিসিটি, ইউনিফর্ম ইকোজেনিসিটি হচ্ছে 1, 0 মানে একদম একই রকম পুরো প্লাসেন্টাটা সুন্দর একই কালার, একটা ধূসর কালার। আচ্ছা, অকেশনাল ক্যালসিফিকেশন এটা হচ্ছে 1, অকেশনাল ক্যালসিফিকেশন হচ্ছে 1, মানে এরকম ছিল তার মাঝখানে মাঝখানে একটু একটু সাদা সাদা, কালো ছিল তার মাঝখানে একটু একটু সাদা সাদা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কোমা শেপ ইন্ডেন্টেশন, কোমা শেপড ইন্ডেন্টেশন, কোমার মতো করে ইন্ডেন্টেশন, আমি ছবিকে দেখাবো। কোমা শেপ ইন্ডেন্টেশন বাট নট রিচড আপ টু দ্য বেসাল প্লেট। এখানে ইন্ডেন্টেশন হচ্ছে এরকম এরকম ইন্ডেন্টেশন হচ্ছে, বাট এগুলো বেসাল প্লেট পর্যন্ত পৌঁছায় নাই। আর 3 হচ্ছে প্রোনাউন্সড ইন্ডেন্টেশন, একদম রিচড আপ টু বেসাল প্লেট, ক্যালসিফিকেশন, ইনফ্রাকশন, ডিস্টিংক্ট কটাইলেটন। সো কোমা শেপ ইন্ডেন্টেশন নট রিচড আপ টু বেসাল প্লেট, এটা হচ্ছে 2, এন্ড 3 হচ্ছে প্রোনাউন্সড ইন্ডেন্টেশন, ক্যালসিফিকেশন, ইনফ্রাকশন, ডিস্টিংক্ট কটাইলেটন, এটা হচ্ছে 3। তাহলে এই প্লাসেন্টাল এজিংটা আমরা দেখি। আমরা যদি প্লাসেন্টাল এজিং 3 দেখি, তার মানে অ্যাটলিস্ট প্লাসেন্টা তো ম্যাচিউর, সে যদি একেবারে পোস্ট ডেটেড না হয় সে তো নিয়ার পোস্ট ডেটেড হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। আমাদের আর বাকি কোনো ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য করার আর কিছুই নাই। বাকি ইনভেস্টিগেশন আমরা করি ফর ম্যানেজমেন্ট পারপাস। আপনি একদম সিবিসি, তারপরে ব্লাড গ্রুপিং, আর ব্লাড সুগার, TSH, ইউরিন আরএমই, এগুলো সব তো করবেন অ্যাজ রুটিন পারপাস, কিন্তু আপনার আর ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন দরকার নেই। এখন আসি আমরা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে আমাদের এখানেও 2 রকম ম্যানেজমেন্ট আছে, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড অ্যাক্টিভ ইন্টারফারেন্স। অ্যাক্টিভ ইন্টারফারেন্স এখানেও আছে, এখানেও 2 রকম। কেন 2 রকম? কারণ আপনি হয়তো পেশেন্টের আসলে কখন লেবার অনসেট হয়, পেশেন্টের ইডিডি তে লেবার অনসেট হয় কত পার্সেন্ট? ইডিডি তে পেশেন্টের লেবার অনসেট হয় 4%। ইডিডি তে, ইডিডির 1 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত লেবার অনসেট হয় 50%। ইডিডির 2 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত লেবার অনসেট হয় 80%।
ইডিডি 2 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত লেবার অনসেট হয় 80%। 42 উইকসে গিয়ে লেবার অনসেট হয় 10%, and 43 উইকসে লেবার অনসেট হয় 4%। এটা আপনারা মনে রাখতে চাইলে রাখবেন, না হলে না রাখলেও এমন কোনো আহামরি কিছু না এটা। তো দেখেন, আপনি যদি দেখেন যে ইডিডি 1 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত 50% লেবার অনসেট হয়, ইডিডির 1 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর 2 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত 80% অনসেট হয়। তো আপনি এটা আরো অপেক্ষা করতে পারেন, 42 উইকসে গিয়ে 10% and 43 উইকসে গিয়ে 4% লেবার অনসেট হবে। ইডিডি তে তো মাত্র 4% লেবার অনসেট হয়, যেটাকে আমরা আসল ধরি, সেখানে তো মাত্র 4% লেবার অনসেট। সো আপনি কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত দেখেন, এটাতে বোঝা যাচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি। তাহলে অ্যাক্টিভ ইন্টারফারেন্স আমরা কাদের দিব? অ্যাক্টিভ ইন্টারফারেন্স আপনি দিবেন যদি মা অপেক্ষা করতে না চায়, যদি মায়ের কোনো মেডিকেল ইলনেস থাকে, যদি বাচ্চার কোনো ডিস্ট্রেস থাকে, এসব ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ ইন্টারফারেন্স দিতে পারেন। আর এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাকে দিবেন? এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আপনি দিবেন যদি মায়ের কন্ডিশন গুড, বাচ্চার কন্ডিশন গুড, আপনার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, আপনার এখানে এরকম ম্যানেজ করার মতো সুবিধা আছে, ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, তখন আপনি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিবেন। একটা ডায়াবেটিক পেশেন্ট তো আপনি পোস্টডেটেড হয়ে যাচ্ছে, আপনি তো এক্সপেক্টেড দিবেন না। একটা হাইপার টেনশন, হার্ট ডিজিজ, ওদেরকে তো আপনি দিচ্ছেন না, দিবেন না। সো এটা আপনাদেরকে বুঝতে হবে যে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে গেলে সব ভালো থাকতে হবে। ভালো জিনিসকে আমরা কন্টিনিউ করব, আমরা তো একটু খারাপ হলে কন্টিনিউ করব না। সো এটা হচ্ছে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাদের? অ্যাক্টিভ ইন্টারফারেন্স। আবার আমরা চলে আসি এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে আছে জেনারেল ম্যানেজমেন্ট, দেন আছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, দেন আছে হচ্ছে আপনার অবস্টেটিক ম্যানেজমেন্ট, ফলো আপ এন্ড অবস্টেটিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে অবশ্যই কাউন্সিলিং পেশেন্টকে এন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখানে কিন্তু খুব বেশি জরুরি না। হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন, এই পোস্টডেটেড প্রেগনেন্সিতে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা গুরুত্বপূর্ণ না, সো এটা আমরা এখানে কেটে দিতে পারি। বাট কাউন্সিলিং তো লাগবেই, কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে, আপনি কি চাচ্ছেন, পেশেন্ট সেটা চাচ্ছে কিনা। সো কাউন্সিলিং এটা মাস্ট জেনারেল এক্সামিনেশন, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে। আচ্ছা, দেন হচ্ছে আপনি স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আপনি পেশেন্টকে কি বলবেন? স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি তো অপেক্ষা করছেন, সো পেশেন্টকে আপনাকে বলতে হবে পেশেন্ট কি কাউন্ট করবে, বাচ্চা কি কাউন্ট করবে, তার যদি কোনো পারভেজানাল ব্লিডিং হয় অথবা পারভেজানাল ওয়াটারি ডিসচার্জ হয়, সে সাথে সাথে হাসপাতালে ইনফর্ম করবে বা হাসপাতালে চলে আসবে। তার ট্রান্সপোর্ট রেডি থাকবে 24 আওয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি থাকতে হবে। এখন পেশেন্ট যদি এমন দুর্গম এলাকায় থাকে, আপনি আছেন বান্দরবনে, হ্যাঁ, পেশেন্ট আছে বান্দরবন লামাতে, হ্যাঁ, আপনি তাকে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারবেন না, কারণ তার ট্রান্সপোর্ট 24 আওয়ার থাকবে না। হ্যাঁ, সো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যদি তার থাকে এবং তার বাসায় পুরুষ মানুষ আছে যে তাকে আনতে পারবে এবং পেশেন্টও এটাতে রাজি, পেশেন্ট কমপ্লায়েন্স ভালো, তখন আপনি এটা অপেক্ষা করতে পারবেন। কিন্তু পেশেন্ট দেখা যায় হাবাগোবা, কি বলতেছেন আপনি কিছুই বুঝতেছেন না বা সে কোঅপারেট করতেছে না, তখন আপনি পেশেন্ট কমপ্লায়েন্স ভালো না থাকলেও আপনি এটা স্পেসিফিক ম্যানেজমেন্টটা দিতে পারবেন না। তো সব যদি ভালো থাকে, আমরা ডিসচার্জ উইথ অ্যাডভাইস, আপনি কিন্তু অ্যাডভাইস গুলো দিয়ে আপনি পেশেন্টকে ডিসচার্জও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। বাট আপনাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে পেশেন্টের কোনো কমপ্লিকেশন আছে কিনা, পেশেন্টের কোনো এবং ফিটাল ইভালুয়েশনটা ঠিক আছে কিনা, মানে মার কন্ডিশন ভালো, মায়ের কোনো জেস্টেশনাল হাইপারটেনশন নাই, মায়ের কোনো ডায়াবেটিস নাই, মায়ের কোনো আরএইচ নেগেটিভ মা না, এবং মায়ের কোনো মেডিকেল ইলনেস নাই, এবং বাচ্চার কন্ডিশন ভালো, নো ফিটাল ডিস্ট্রেস, এরকম যদি দেখি এবং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, 24 আওয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে এবং পেশেন্টের কমপ্লায়েন্স ভালো, তখন আমরা ডিসচার্জ উইথ অ্যাডভাইস দিতে পারবো আফটার প্রপার কাউন্সিলিং। আচ্ছা, তারপর স্পেসিফিক ম্যানেজমেন্ট গেল, দেন ফলো আপ কিছুই না, ফলো আপ হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের কোনো এখন কোনো কমপ্লেইন আছে কিনা, এক্সামিনেশন আমাদের করতে হবে জাস্ট ভাইটাল গুলো চেক করার জন্য। আর কোনো ইনভেস্টিগেশন আমাদেরকে রিপিট করা লাগবে না, শুধু লেস ফিটাল মুভমেন্ট বললে আমরা তখন সিটিজি করব, এই হচ্ছে ইনভেস্টিগেশন। এখন আসি আমরা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। আমরা জানি অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে কি, বলেন আপনারা বলেন। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে কি আপনারা বলেন। ওমা, একটু আগেই তো বলছেন। Time of delivery, mode of delivery. মানে ক্যামেরা ফোকাসটা একটু কম হয় তো বোর্ডে, একটু মাঝে মাঝে একটু ঘোলা হয়ে যায়।
অবস্টেট্রিক ম্যানেজমেন্ট মানে হচ্ছে এভাবে অর্ধেক অর্ধেক বললে হবে না। টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি, কেয়ার ডিউরিং লেবার অ্যান্ড পিরিয়ড, এভাবে করে আপনি ভাগ ভাগ করে না পড়লে আপনার কিন্তু পড়া দেখবেন কিছু কিছু জিনিস মিস হয়ে যাচ্ছে। এবং এভাবে করে পড়লে আপনি পরীক্ষার হলে কিন্তু খুব গুছিয়ে ম্যাডামদেরকে বলতে পারবেন, তখন ম্যাডামরা বলবে যে মেয়েটা খুব গুছানো। হ্যাঁ, আমি 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 যখন আপুদের ক্লাস নেই, আপুরা যখন ফিডব্যাক দেয়, আপুরা বলে আপু আপনার পড়া অনেক গুছানো। হ্যাঁ, এই জিনিসটা কেন বলে, কারণ আমি ভাগ ভাগ করে পড়ি। পড়া তো বইয়ের মধ্যে সব আছে, কিন্তু আপনাকে সব আপনার জন্য লাগবে না, বা আপনি যদি না গুছান আপনার কিন্তু মনে থাকবে না। তো টাইম অফ ডেলিভারি আমরা দেখেই গেছি যে টাইম অফ ডেলিভারি হচ্ছে 41 উইকস। এটা হচ্ছে টাইম অফ ডেলিভারি। যদি 41 উইকস এর মধ্যে লেবার অনসেট না হয়, আমাদেরকে ইন্ডাকশন দিতে হবে। মোড অফ ডেলিভারি আমরা তো অবশ্যই ভ্যাজানাল ডেলিভারিকেই প্রেফার করছি। আর প্লেস অফ ডেলিভারি টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটাল, টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটাল। এখন আসি আমরা লেবারে, আমরা কিভাবে পেশেন্টকে লেবার কিভাবে আমরা কন্ডাক্ট করব, এবং হচ্ছে পিরিয়ডে লেবার কন্ডাকশনটা আলাদা বলছি। পিরিয়ডে খুব আলাদা কোনো ম্যানেজমেন্ট নাই, পিরিয়ডে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, পিরিয়ডে মা এবং বাচ্চার জাস্ট আমরা হচ্ছে ভাইটালস গুলো চেক করব, এটাই। পিরিয়ডে আলাদা কিছু না। লেবারের জিনিসটা আছে যে লেবার আমরা কিভাবে কন্ডাক্ট করব। আমাদের যদি পেশেন্ট লেবারে চলে যায় তাহলে তো ভালো, যদি লেবারে না যায় আমি তো 41 উইকসে ইন্ডাকশন দিব, সেই ইন্ডাকশনটা আমি কিভাবে দিব সেটাতে আসছি। আচ্ছা, যদি আমি দেখি 41 উইকস এর সার্ভিক্সটা আনরাইপ, সার্ভিক্সটা রাইপ না, তাহলে আপনাকে সার্ভিক্সটা রাইপ করতে হবে। সো এটা ওজিএসবি-তেও আছে, এটা ফিগোতেও আছে। কিভাবে আপনি আনরাইপ সার্ভিসকে আপনি রাইপ করবেন? আচ্ছা, আপনি 25 মাইক্রোগ্রাম মিজোপ্রস্টল বা সাইটোমিস দিবেন পার ভ্যাজাইনালি 6 আওয়ারলি 4 ডোজেস। এটা হচ্ছে আপনি রাইপ করলেন। আর যদি সার্ভিক্স রাইপ থাকে, আপনাকে আপনাকে করতে হবে এআরএম প্লাস মাইনাস অক্সিটোসিন, এআরএম। হ্যাঁ, আমরা কিন্তু নর্মালি এআরএম করি না, কিন্তু পোস্টডেটেড প্রেগন্যান্সি এবং হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, অ্যাব্রাক্সিও প্লাসেন্টা, এই তিনটা ক্ষেত্রে কিন্তু এআরএম ইজ মোর প্রেফার্ড। এআরএমটাই বেশি প্রেফার্ড, কারণ এআরএম করে এখানে আমরা কিন্তু মিকোনিয়াম স্টেইন কিনা সেটাও দেখতে পারি। হ্যাঁ, এই জন্য এআরএমটা এখানে প্রেফার্ড। আচ্ছা, তাহলে আমরা কি দিব, কিভাবে আমরা এআরএম তো আমরা জানি এআরএম কিভাবে করব, বাট অক্সিটোসিনটা আমরা কিভাবে দিব, এই জিনিসটা আমাদের একটু দরকার। অক্সিটোসিনটা যদি প্রাইমারি পেশেন্ট হয় 3 ব্যাগ, মাল্টি পেশেন্ট হলে 2 ব্যাগ অক্সিটোসিন দিব। কত এমএল এর অক্সিটোসিন, কত এমএল স্যালাইন দিব? 500 এমএল নরমাল স্যালাইন। তাহলে আমরা শুরু করি। একটা 500 এমএল নরমাল স্যালাইন, এটা একটা 500 এমএল নরমাল স্যালাইন, এখানে 2.5 ইউনিট অক্সিটোসিন দিয়ে আমাদেরকে অল্প ডোজে শুরু করতে হবে, এবং আমাদেরকে 10 ড্রপস পার মিনিটে শুরু করতে হবে। প্রতি 30 মিনিট পর পর আমাদেরকে 10 ড্রপস পার মিনিট করে আমাদেরকে ডোজ বাড়াতে হবে আনটিল এটা 60 ড্রপস পার মিনিট না হয়। তাহলে 500 ml নরমাল স্যালাইনে আমি 2.5 ইউনিট অক্সিটোসিন দিব, এবং 10 ড্রপস পার মিনিট করে অক্সিটোসিন আমি শুরু করব। প্রতি 30 মিনিট পর পর আমি 10 ড্রপস করে বাড়াবো আনটিল এটা 60 ড্রপস পার মিনিট না হয়। আচ্ছা, তারপরে লেবার ইন্ডাকশন হলো না, দেন আমি আরেকটা নিব, এবং এখানে আমি 5 ইউনিট অক্সিটোসিন বাড়িয়ে দিলাম। এবং এটা আমি শুরু করব 30 ড্রপসে। দেখেন, এটাই হচ্ছে অ্যাসিলারেটেড ডোজ, মানে ডোজ আপনি বাড়াচ্ছেন, আপনি ড্রপও বাড়াচ্ছেন। 30 ড্রপস পার মিনিটে আমি অক্সিটোসিন স্টার্ট করব, এন্ড প্রতি 30 মিনিট পর পর আমি 10 ড্রপস করে পার মিনিট করে আমি বাড়াবো আনটিল এটা 60 ড্রপস পার মিনিট না হয়। আচ্ছা, তারপরে হলো না, মাল্টি পেশেন্ট আপনাকে এখানেই বন্ধ করে দিতে হবে, মাল্টি পেশেন্ট আর ইন্ডাকশন দেওয়া যাবে না। কিন্তু প্রাইমারি পেশেন্ট হলে আপনি আরেকটা নিতে পারবেন, এবং এখানে আপনি কি করবেন, আরো বাড়িয়ে দিলেন, 10 ইউনিট অক্সিটোসিন দিলেন 500 ml নরমাল স্যালাইনে, এবং এখানে আপনি 30 ড্রপস পার মিনিটে আপনি শুরু করলেন, ড্রপ একই থাকবে, এবং প্রতি 30 মিনিট পর পর আপনি 10 ড্রপস পার মিনিট করে বাড়াবেন আনটিল এটা 60 ড্রপস পার মিনিট না হয়। এই হচ্ছে আপনার অক্সিটোসিন অ্যাসিলারেটেড ডোজে দেওয়ার নিয়ম।
আচ্ছা, এটা দিয়ে আমাদের মোটামুটি পোস্ট ডেটেড প্রেগন্যান্সি শেষ। আমাদের শুধু আর একটা জিনিস আছে, পোস্ট ডেটেড প্রেগন্যান্সির বাচ্চা দেখে আপনি কিভাবে বুঝবেন এই বাচ্চাটা পোস্ট ডেটেড প্রেগন্যান্সির একটা বাচ্চা দেখতে কেমন হবে। এটা দত্তে খুব সুন্দরভাবে দেয়া আছে, আমি দত্ত থেকে এটা হুবহু বলে দিচ্ছি। একটা হচ্ছে বাচ্চার বডিতে অ্যাবসেন্স অফ ভার্নিক্স ক্যাজিওজা। ভার্নিক্স ক্যাজিওজা থাকবে না। ভার্নিক্স ক্যাজিওজা হচ্ছে বাচ্চা হওয়ার পর যে সাদা সাদা বাচ্চার গায়ে লেগে থাকে, এটা পোস্ট ডেটেড বাচ্চাদের থাকে না। আচ্ছা, বেবি স্টেইনড উইথ লাইট মিকোনিয়াম, বাচ্চাগুলো বরং একটু লাইট মিকোনিয়াম স্টেইনড থাকে। আচ্ছা, এবং বাচ্চাগুলো লেস সাবকিউটেনিয়াস ফ্যাট বেশ কম থাকে বলে তাদেরকে দেখতে ওল্ড ম্যান লুক মনে হয়। নেল যদি আপনি দেখেন, নেল বিয়ন্ড নেল বেড, একদম নেল বেড থেকে নখগুলো বাইরে বাইরে বড় নখ। প্লাসেন্টা যদি আপনি দেখেন, দেখবেন প্লাসেন্টা এক্সেসিভ ক্যালসিফিকেশন, প্লাসেন্টা একদম সাদা প্লাসেন্টা। কর্ড যদি আপনি দেখেন, কর্ডটা থিন হয়ে গেছে, পাতলা চিকন একটা কর্ড হয়ে গেছে। আর লাইকার যদি আপনি দেখেন, লাইকারটা হবে স্যাফরন কালার, মানে গ্রিনিশ ইয়েলো কালার, এবং লাইকারটা পরিমাণ কমে গেছে। এই হচ্ছে বেবি এক্সামিনেশন করে আমরা কিভাবে, আমরা অনেক সময় কিন্তু রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস করি, মানে বাচ্চা বের হওয়ার পরে বা সিজার হওয়ার পরে বা প্লাসেন্টা দেখে আমরা বুঝিও আছে এটা তো পোস্ট ডেটেড ছিল। হ্যাঁ, এই হচ্ছে পোস্ট ডেটেড প্রেগনেন্সি। এখান থেকে খুব বেশি শর্ট নোট বা রিটেনের প্রশ্ন ওভাবে আসে না। ইভালুয়েশন অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি আসতে পারে হয়তো, ইভালুয়েশন অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি। আমরা একদম শেষের দিকে আমরা এখন লেস ফিটাল মুভমেন্টটা করব। লেস ফিটাল মুভমেন্ট এন্ড ফিটাল ডিস্ট্রেস সিমিলার থিং। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কিনা আপুদের বলেন, আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপা প্লাসেন্টাল এজিংটা আরেকবার বলবেন? হ্যাঁ, আপনি কতটুকু লিখেছেন বলেন, আমি এটা কারেকশন করে দিচ্ছি। প্লাসেন্টাল এজিং 0 হচ্ছে ইউনিফর্ম ইকোজেনিসিটি, আর 1 হচ্ছে অপারেশনাল ক্যালসিফিকেশন, 2 হচ্ছে আহ, এই জায়গাটা কোমা শেপ ইন্ডেন্টেশন। আর 3 নাম্বারটা ম্যাডাম, হুম, 3 নাম্বারটা একটু বলেন। 3 যেটা, টুটা পুরাটা বলেন। হ্যাঁ, কমা শেপ ইন্ডেন্টেশন, হুম আর 3টা একটু বলতে হবে। হুম কোমা শেপ ইন্ডেন্টেশন শেষ হয়নি তো আপু, সেটা হচ্ছে নট রিচড আপ টু বেজাল প্লেট, নট নট আপ টু রিচড আপ টু বেজাল বেজাল প্লেট। প্লেট। আর আচ্ছা 3 নাম্বার হবে প্রোনাউন্সড ইন্ডেন্টেশন, ক্যালসিফিকেশন, ইনফ্রাকশন, ডিস্টিংক্ট কোটাইলেডন। আচ্ছা আচ্ছা, কোমা শেপ ইন্ডেন্টেশন, ক্যালসিফিকেশন, আর আচ্ছা ইনফ্রাকশন, ডিস্টিংক্ট কোটাইলেডন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি লেস ফিটাল মুভমেন্টে। লেস ফিটাল মুভমেন্ট থেকে বা ফিটাল স্ট্রেস থেকে একটা প্রশ্নই আপনাদের আসে, সেটা হচ্ছে ইভালুয়েশন অফ লেস ফিটাল মুভমেন্ট। এটা খুব আসে এমসিপিএস, ইভালুয়েশন অফ লেস ফিটাল মুভমেন্ট। লেস ফিটাল মুভমেন্টে কিন্তু ট্রিটমেন্টটা এত সহজ না, কারণ ট্রিটমেন্টটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, বাট ইভালুয়েশনটা সবার সেম। ইভালুয়েশন অফ লেস ফিটাল মুভমেন্ট, এটা আমাদের আসবে। হ্যাঁ, আচ্ছা, লেস ফিটাল মুভমেন্ট মানে কি? হ্যাঁ, একটা বাচ্চা প্রতিদিন তার যতখানি তার হচ্ছে মুভমেন্ট হওয়ার কথা, তার থেকে বা যতখানি মুভমেন্ট তার হতো তার চেয়ে যদি কমে যায়, মানে প্রিভিয়াস যে মুভমেন্টটা ছিল সেটা থেকে যদি কমে যায়, সেটাকে আমরা বলি লেস ফিটাল মুভমেন্ট। আমরা মোটামুটি বলি যে 12 ঘন্টায় একটা বাচ্চা 10 বার করে নড়বে, সেটা থেকে যদি কমে যায়। আচ্ছা, তো এখন লেস ফিটাল মুভমেন্টের আপনার হচ্ছে কারণগুলো কি? কারণগুলো কি কজ? হ্যাঁ, কারণগুলো আমাদের লাগবে। এটা ম্যাটার্নাল কারণ হতে পারে, ফিটাল কারণ হতে পারে, এটা প্লাসেন্টাল কারণ হতে পারে। ম্যাটার্নাল কারণ একটা হতে পারে রং পারসেপশন। হ্যাঁ, মা মানে বুঝতে পারে না, অনেক সময় প্রাইমি পেশেন্ট বুঝতে পারে না। হ্যাঁ, মায়ের ওবেসিটি একটা কারণ, মা যদি অনেক মোটা হয় তাহলেও কিন্তু বুঝতে পারে না। এটা হচ্ছে মা যদি কোনো সিডেটিভস খেয়ে থাকে, তাও কিন্তু বাচ্চার মুভমেন্টটা কমে যাবে।
বাচ্চার ক্ষেত্রে যেটা হতে পারে ফিটাল স্লিপ, বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাহলে তো বাচ্চা কম নড়বে, বাচ্চা যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে তাহলেও কম নড়বে। আর সবচেয়ে খারাপ হচ্ছে হাইপক্সিয়া, যেটাতে বাচ্চা কম নড়ে, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভয়। প্লাসেন্টাল হচ্ছে যদি অ্যাব্রাপশিও প্লাসেন্টা থাকে লেস ফিটাল মুভমেন্ট হবে, যদি পলিহাইড্রামনিয়াস থাকে লেস ফিটাল মুভমেন্ট হবে, প্রম থাকলে লেস ফিটাল মুভমেন্ট হবে। এবং হচ্ছে কারো যদি অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকে, যে প্লাসেন্টার সামনের দিকে, তাদেরও কিন্তু লেস ফিটাল মুভমেন্ট মানে মুভমেন্টটা বুঝতে পারে না। অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকলেও কিন্তু মুভমেন্টটা বুঝতে পারে না, এই হচ্ছে কারণ। ঠিক আছে। আচ্ছা, এখন কমপ্লিকেশন কি? লেস ফিটাল মুভমেন্টে তো ওভাবে করে মায়ের কোনো কমপ্লিকেশন তো নাই। বাচ্চার ক্ষেত্রে কমপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার মানে লেস ফিটাল মুভমেন্ট থেকে সেখান থেকে ফিটাল ডিস্ট্রেস হয়ে ফিটাল ডেথ হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে কমপ্লিকেশন, লেস ফিটাল মুভমেন্ট থেকে ফিটাল ডিস্ট্রেস হয়ে ফিটাল ডেথও হতে পারে, এটাই কমপ্লিকেশন। এভাবে করে আলাদা কমপ্লিকেশন নাই। অ্যাকচুয়ালি কি হয় মানে বিশেষ করে যেটা হচ্ছে হাইপক্সিয়া, সবচেয়ে কমন কারণ হচ্ছে মানে সবচেয়ে কমন না, সবচেয়ে খতরনাক কারণ হচ্ছে হাইপক্সিয়া। আচ্ছা, হাইপক্সিয়া হচ্ছে যতগুলো কারণ আমরা পড়েছি তাদের মধ্যে সবচেয়ে খারাপ কারণ হচ্ছে হাইপক্সিয়া। হাইপক্সিয়াতে কি হয়? হাইপক্সিয়াতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। আমরা জানি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, পাইরুভেট না, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, নরমালি তৈরি হওয়ার কথা অ্যারোবিক গ্লাইকোলাইসিস হলে পাইরুভেট, সেটা না হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নটা দুটা জায়গায় চলে যায়। একটা হচ্ছে হার্টে চলে যায়, একটা হচ্ছে গাটে চলে যায়। হার্টে চলে যায় এবং গাটে চলে যায়। হার্টে চলে গেলে এটা প্রথমে হার্টের যে এসএ নোড সেটাকে প্রথমে হচ্ছে স্টিমুলেট করে, দেন হচ্ছে ডিপ্রেস করে। প্রথমে স্টিমুলেট করে দেন ডিপ্রেস করে, এই জন্য প্রথমে টেকিকার্ডিয়া হয় বাচ্চাগুলার, পরে ব্রেডিকার্ডিয়া হয়। এই কারণে আমরা যখন স্টেথোস্কোপ ধরি আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কি তাদের, যদি আমরা পাই যে তাদের টেকিকার্ডিয়া, তার মানে এখনো ভালো, কিন্তু যখন ব্রেডিকার্ডিয়া পেয়ে যাব তার মানে এখন সব খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা গাটে দেখি, গাটে আমরা কি পাবো? গাটে এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করে, এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করলে যেটা হয় স্ফিংক্টারটা লুজ হয়ে যায় এবং মিকোনিয়াম পাস করে। স্ফিংক্টার লুজ হয়ে যায় এবং মিকোনিয়াম পাস করে, এই জন্য মিকোনিয়াম স্টেন্ড হয়, মিকোনিয়াম স্টেন্ড লাইকার হয়, সেখান থেকে মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয়, সেখান থেকে ফিটাল ডেথ হতে পারে। তো মেইন কারণ, সবচেয়ে খারাপ কারণ হচ্ছে হাইপক্সিয়া, এই জন্য হাইপক্সিয়াটাই বললাম। তাহলে আমরা কমপ্লিকেশন পড়েছি, এখন আসি আমরা পেশেন্ট আমাদের কাছে ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসবে, আমরা কিভাবে ইভালুয়েট করব। হ্যাঁ, কিভাবে আমরা ইভালুয়েট করব। আচ্ছা, তো প্রথমে আসে আমাদের ক্লিনিক্যাল ফিচার মধ্যে পেশেন্ট আপনার কাছে কমপ্লেইন করবে যে রিডিউসড ফিটাল মুভমেন্ট, যে আগে যা ছিল তার চেয়ে কমে গেছে। তো মা কখন আসলে বুঝতে পারার কথা? প্রাইমারি পেশেন্ট 20 সপ্তাহে, মাল্টি পেশেন্ট 18 সপ্তাহের সময় বুঝতে পারে। আচ্ছা, তখন আপনি হিস্ট্রিতে পেশেন্ট থেকে আর কি কি দিবেন? একটা তো হচ্ছে সে বলবে তার ডেইলি ফিটাল মুভমেন্ট যেটা সেটা কমে গেছে, আর হিস্ট্রিতে আপনি নিবেন তার হচ্ছে কোনো হাইপার টেনশন আছে কিনা, তার হাইপক্সিয়া হতে পারে, ডায়াবেটিস আছে কিনা, তাহলে পলিহাইড্রামনিউজ হতে পারে। আপনি জিজ্ঞাসা করবেন যে তার জানা মতে তার কোনো অ্যানোমালি আছে কিনা, অ্যানোমালিতেও লেস ফিটাল মুভমেন্ট হয়, সে কোনো ধরনের সিডেটিভ খাচ্ছে কিনা, তার কোনো পারভাজাইনাল ওয়াটারি ডিসচার্জ আছে কিনা, কারণ প্রমের লেস ফিটাল মুভমেন্ট হয়, আর হচ্ছে তার কোনো পারভাজাইনাল ব্লিডিং আছে কিনা, কারণ অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে লেস ফিটাল মুভমেন্ট হয়। এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে হিস্ট্রিতে। এখন আসি আমরা এক্সামিনেশন। আপনি জেনারেল এক্সামিনেশনে যদি চিন্তা করেন, জেনারেল এক্সামিনেশনে আমাদের লেস ফিটাল মুভমেন্টের পরে আমাদেরকে ব্লাড প্রেশার দেখতে হবে, কারণ হচ্ছে হাইপার টেনশন হলে হাইপক্সিয়া হয়, সেখান থেকে লেস ফিটাল মুভমেন্ট হতে পারে। আমাদেরকে পেশেন্টের ওজনটা দেখতে হবে, কারণ আমরা বলেছি ওবেস পেশেন্টদের কিন্তু লেস ফিটাল মুভমেন্ট বেশি হয়। এরপর আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে চলে যাব। এখানে মেইন জিনিস হচ্ছে কি আমার ফিটাল হার্ট রেট দেখতে হবে, এটা হার্ট রেট কত, ওয়েদার ইট ইজ টেকিকার্ডিয়া অর ব্রেডিকার্ডিয়া, এবং হার্ট রেটটা রেগুলার কিনা। তারপরে আমি দেখতে চলে যাব হচ্ছে পিভিতে আমি দেবো তার কোনো ব্লিডিং আছে কিনা, কোনো ওয়াটারি ডিসচার্জ আছে কিনা, কোনো মিকোনিয়াম স্টেইন লাইকার আছে কিনা। তো এই হচ্ছে আমাদের এক্সামিনেশন। এখন আমরা আসি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে আমাদেরকে আপনার লেস ফিটাল মুভমেন্ট তো আসলে ডায়াগনোসিস করার কোনো উপায় নেই, বরং আমাদেরকে কজ কমপ্লিকেশন বের করার জন্য আমরা যেটা করি, একটা হচ্ছে সিটিজি,
একটা করে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল, এবং আমরা করতে পারি হচ্ছে ডপলার। সিটিজি, বায়োফিজিক্যাল প্রোফাইল এন্ড ডপলার। সিটিজি, বায়োফিজিক্যাল প্রোফাইল এন্ড ডপলার। পেশেন্ট যদি লেবারে না থাকে এবং ট্রিটমেন্ট আচ্ছা ম্যানেজমেন্ট একসাথে বলে দেই। ম্যানেজমেন্ট এখানে আমাদের কি আসবে? ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে অবশ্যই অ্যাডমিট করতে হবে। যে কোনো পেশেন্ট লেস ফিটাল মুভমেন্ট বললে আপনাকে অবশ্যই পেশেন্ট অ্যাডমিট করতে হবে ফর ইভালুয়েশন। এবং পেশেন্ট থাকবে লেফট ল্যাটারাল পজিশন। লেফট ল্যাটারাল পজিশন করে থাকলে যেটা হবে, ভেনা কেভাল কম্প্রেশনটা কম হবে এবং পেশেন্টের বাচ্চার ব্লাড সার্কুলেশন বাড়বে। ইনফিরিয়র ভেনা কেভাল যে গ্র্যাভিটি ইউটারাসকে কম্প্রেস করে থাকে, আপনি লেফট ল্যাটারাল পজিশন থাকলে সেই কম্প্রেশনটা কমে যাবে এবং তখন অক্সিজেনটা বাচ্চা বেশি পাবে। অক্সিজেন ইনহেলেশন ইজ এ মাস্ট। মাকে অক্সিজেন ইনহেলেশন করতে হবে, এডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে এবং আমরা কিক কাউন্ট করতে দিব। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। এরপরে অ্যাকর্ডিং টু কজ আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেমন প্রথমে আমরা আসি, ডপলারটা এখানে আলোচনা করা হবে না, ডপলার আলোচনা করা হবে আইইউজিআর এ। আচ্ছা, প্রথমে আমরা আসি সিটিজি। আমরা বলেছি যে আমরা সিটিজি দেখি। সিটিজি দুই রকম হয়, একটা অ্যান্টিনেটাল সিটিজি, একটা হচ্ছে ইন্ট্রাপার্টাম সিটিজি, যেটা আমরা লেবারে দেখি। সিটিজিতে আমরা হচ্ছে 4টা কম্পোনেন্ট দেখি। সিটিজিতে 4টা কম্পোনেন্ট দেখা হয়। একটা হচ্ছে বেসলাইন ফিটাল হার্ট রেট, যেটা 110 থেকে 160 এর মধ্যে থাকতে হয়। তারপর আমরা দেখি বেসলাইন ভ্যারিয়েবিলিটি 5 থেকে 25 এর মধ্যে থাকতে হয়। আমরা দেখি অ্যাসিলারেশনটা ভালো। অ্যাসিলারেশন মানে হচ্ছে ট্রানজিয়েন্ট ইনক্রিজ ইন ফিটাল হার্ট রেট ফর 15 বিটস পার মিনিট ফর 15 সেকেন্ড। অ্যাসিলারেশন একটা 20 মিনিটের সিটিজিতে অন্তত 2টা থাকতে হবে। আর হচ্ছে ডিসিলারেশন হচ্ছে ট্রানজিয়েন্ট ডিক্রিজ ইন ফিটাল হার্ট রেট ফর 15 বিটস পার মিনিট, লাস্ট ফর 15 সেকেন্ড। ডিসিলারেশন যদি থাকে তাহলে সেটা হচ্ছে খারাপ। এবং আমরা সিটিজি ইন্টারপ্রিটেশন এগুলো আসলে কখনো ধরে না, আপনার যে খুব প্রয়োজন তা না। আপনারা এগুলো সবই হচ্ছে নাইস টু নো। আপনারা জাস্ট এতটুকু জানতে পারলেই সিটিজি সম্পর্কে যথেষ্ট। আর সেখান থেকে আপনারা রিঅ্যাসুরিং, নন রিঅ্যাসুরিং এন্ড অ্যাবনর্মাল সিটিজি, হ্যাঁ, এটা পাইরেসের দত্তে আছে। কখন আপনি এটাকে রিঅ্যাসুরিং সিটিজি বলবেন, কখন সিটিজি হবে রিঅ্যাসুরিং, কখন হবে নন রিঅ্যাসুরিং, এবং কখন হবে অ্যাবনর্মাল। এই 3টা ভাগ খুব বেশি জানার প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি দত্ত থেকে পড়তে চান তাহলে পড়তে পারেন যে কখন আমরা এটাকে রিঅ্যাসুরিং সিটিজি বলবো, কখন আমরা বলবো এটা নন রিঅ্যাসুরিং, এবং কখন আমরা এটাকে অ্যাবনর্মাল সিটিজি বলবো। এটা এতটুকুই দরকার। এই জন্য যদি আপনি এখানে নন রিঅ্যাসুরিং একটা ফিচার পান, তাহলে এটাকে আমরা জাস্ট বলি সাসপিশিয়াস সিটিজি। কিন্তু আমরা যদি 2টা বা তার চেয়ে বেশি পাই তাহলে আমরা বলবো এটাকে প্যাথোলজিক্যাল সিটিজি। আর যেটা অ্যাবনর্মাল সেটা একটা থাকলেই প্যাথোলজিক্যাল সিটিজি। সাসপিশিয়াস সিটিজি যদি থাকে কোনো পেশেন্ট লেবারে, তখন তাকে ফিটাল স্ক্যাল ব্লাড স্যাম্পলিং করার প্রয়োজন নেই। কিন্তু প্যাথোলজিক্যাল সিটিজি মানেই হচ্ছে ফিটাল স্ক্যাল ব্লাড স্যাম্পলিং করতে হবে। এটার জন্য আমাদের এই ভাগটা পড়তে হবে বা পড়া যেতে পারে আর কি। কিন্তু এগুলো কখনো আমরা আসলে জিজ্ঞাসা করতে দেখি নাই। আচ্ছা, এখন আমরা একটু যাই যে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইলটা দত্তেই আছে। বায়োফিজিক্যাল প্রোফাইলেরও আপনি কম্পোনেন্ট করতে পারেন, এটা 98 নাম্বার পেজে আছে। বায়োফিজিক্যাল প্রোফাইলের 5টা কম্পোনেন্ট। একটা হচ্ছে নন স্ট্রেস টেস্ট, দ্বিতীয় হচ্ছে রূপকথা আওয়াজ করবা না। নন স্ট্রেস টেস্ট এখানে হচ্ছে ব্রেদিং মুভমেন্ট, গ্রস ফিটাল মুভমেন্ট, মাসেল টোন এন্ড অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। আচ্ছা, এটা দত্তে 98 নাম্বার পেজে আছে, কারো যদি পড়তে ইচ্ছা করে এটা পড়তে পারে।
নন স্ট্রেস টেস্ট হচ্ছে কিছুই না, সিটিজিটা অ্যান্টিপার্টাম সিটিজিটাকে আমরা নন স্ট্রেস টেস্ট বলি। সেকেন্ড হচ্ছে ব্রেদিং মুভমেন্ট। ব্রেদিং মুভমেন্ট হচ্ছে বাচ্চা যদি একবার ব্রেদিং নেয় আপনার 20 মিনিটের বায়োফিজিক্যাল প্রোফাইলে এবং সেটা 30 সেকেন্ডের বেশি থাকে, সেটাকে বলা হচ্ছে ব্রেদিং মুভমেন্ট। গ্রস ফিটাল মুভমেন্ট হচ্ছে বাচ্চা যদি 3টা বা তার চেয়ে বেশি বডি অথবা লিম্ব মুভমেন্ট করে। মাসেল টোন হচ্ছে একটা বা তার চেয়ে বেশি অ্যাক্টিভ এক্সটেনশন উইথ রিটার্ন অফ ফ্লেকশন অথবা ক্লোজিং, হ্যান্ড ক্লোজিং যদি করে সেটা হচ্ছে মাসেল টোন। এন্ড এফআই হচ্ছে সিঙ্গেল ভার্টিক্যাল পকেটে যদি আপনার 2 সেন্টিমিটারের চেয়ে বেশি থাকে। প্রত্যেকটার জন্য 2 পয়েন্ট এন্ড টোটাল বায়োফিজিক্যাল হচ্ছে 10 পয়েন্টস। এখন বায়োফিজিক্যাল স্কোর যদি 8 থেকে 10 পর্যন্ত হয় এটাকে আপনি নর্মাল বলবেন, এবং সেক্ষেত্রে আমরা উইকলি বায়োফিজিক্যাল প্রোফাইল করি, উইকলি একবার করে বায়োফিজিক্যাল প্রোফাইল করব। যদি 4 থেকে 6 হয় বায়োফিজিক্যাল প্রোফাইলের স্কোর তাহলে এটা ক্রনিক হাইপক্সিয়া, এবং এটা যদি 36 সপ্তাহের চেয়ে বেশি হয় আপনি এটা ডেলিভারি করে ফেলবেন। 36 সপ্তাহের চেয়ে যদি কম হয় তাহলে আপনি স্টেরয়েড দিয়ে আবার আপনাকে 4 থেকে 6 ঘন্টা পর আবার বায়োফিজিক্যাল প্রোফাইল রিপিট করতে হবে। আর যদি আপনার 4-এর চেয়ে কম হয় তাহলে এটা স্ট্রং অ্যাসফাইক্সিয়া, এখানে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আপনাকে ডেলিভারি করতে হবে। এটা আমি দত্ত থেকে বলছি, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ আপনাকে ডেলিভারি করতে হবে। এই তো, এই হচ্ছে আপু আজকে আমাদের পড়ালেখা। আমরা আজকে এতক্ষণ যা যা পড়লাম আমরা এটা তো আজকে আমাদের একটু এটা হচ্ছে রিটেন ক্লাস আর কি, হ্যাঁ, এটা কিন্তু থিওরিটিক্যাল ক্লাস। কালকে আমরা পড়বো ক্লিনিক্যাল ক্লাস। আজকে আমরা যা যা পড়েছি, আজকে আমরা পড়েছি হচ্ছে প্রম, আমরা পড়েছি প্রিটার্ম লেবার, আমরা পড়েছি পোস্ট ডেটেড প্রেগন্যান্সি, আমরা পড়েছি লেস ফিটাল মুভমেন্ট উইথ ফিটাল ডিস্ট্রেস। হ্যাঁ, এখান থেকে যদি আপনি রিটেনে বড় প্রশ্ন চিন্তা করেন, এখান থেকে একটু বড় প্রশ্ন দেওয়াটা মুশকিল, কারণ এখানগুলো থেকে আসলে শর্ট নোট বেশি আসে, বড় প্রশ্ন এখান থেকে একটু কমই আসে। তবে একটা বড় প্রশ্ন আপনি পাবেন, সেটা হচ্ছে প্রিটার্ম লেবার। প্রিটার্ম লেবার আপনি বড় প্রশ্ন পাবেন, এটা প্রিটার্ম লেবার বড় প্রশ্নটা অনেক আসে। আপনি দেখবেন যে আপনি যদি এখন কিভাবে আপনি রিটেন পড়বেন আপনারা, এটা আমি একটু বলে দিই। আপনারা রিটেন যারা বিশেষ করে এমসিপিএস, এফসিপিএস ও সিমিলার, এমসিপিএস অথবা এফসিপিএস আপনারা অবশ্যই রিটেন পড়বেন হচ্ছে অবস্কেয়ার থেকে। অবস্কেয়ারে যতটুকু রিটেন আছে, অবস্কেয়ারে যেভাবে রিটেন আছে এর বাহিরে আপনাদের কিছুই পড়ার প্রয়োজন নেই। আমরা অনেক সময় আমরা আগে পড়েছি, অনেক আপাদের খাতা পড়েছি, ওগুলো খুবই ভালো ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে ওগুলো হাতের লেখা এবং ওখানে অনেক বেশি গুছানো না। হ্যাঁ, এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই রিটেন আপনারা খুবই গুছানো আছে অবস্কেয়ারে, দেখে আপনাদের মনে হতে পারে যে খুব অল্প লেখা, কিন্তু এটাই অনেক। এটা যখন আপনারা লিখতে যাবেন পরীক্ষার খাতায় খুবই স্ট্যান্ডার্ড ভাবে লেখা। আপনাদেরকে যে চ্যাপ্টার আমি যেভাবে বলেছি অবস্কেয়ারে এখন তো চ্যাপ্টার ওয়াইজ আছে, সেভাবে চ্যাপ্টার খুলে খুলে আপনারা হচ্ছে সেখান থেকে কি কি প্রশ্ন আসে সেভাবে পড়ে ফেলবেন। আমি একটা আউটলাইন বলে দিই, এখান থেকে আপনারা বড় প্রশ্ন পড়বেন প্রি টার্ম লেবার। প্রি টার্ম লেবার বড় প্রশ্ন 100% মানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যে একটা পেশেন্ট এসেছে তার আগে 2টা প্রিটার্ম লেবার ছিল, এখন তার আবার লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, আপনি কিভাবে ইভালুয়েট করবেন, কি কারণ হতে পারে, কিভাবে ট্রিটমেন্ট দিবেন, হ্যাঁ, এরকম প্রশ্ন আসে। আচ্ছা, আর শর্ট নোট আসবে প্রম থেকে কোরিওআমনিওনাইটিস, এটা বেশি গুরুত্বপূর্ণ। প্রিটার্ম লেবার থেকে প্রেডিকশন এন্ড প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার এন্ড ফিটাল ফাইব্রোনেক্টিন। পোস্ট ডেটেড প্রেগন্যান্সি থেকে ইভালুয়েশন অফ পোস্ট ডেটেড প্রেগন্যান্সি এন্ড লেস ফিটাল মুভমেন্ট থেকে ইভালুয়েশন অফ লেস ফিটাল মুভমেন্ট। এই তো বড় মানে এই হচ্ছে রিটেনের প্রশ্ন। এগুলো আপনারা হচ্ছে প্রিপেয়ার করে ফেলবেন, আগে টপিকস গুলো পড়বেন। টপিকস না পড়ে কেউ রিটেন প্রিপেয়ার করতে যাবেন না, টপিকস ভালো করে না পড়ে রিটেন প্রিপেয়ার করলে রিটেনের পড়া আপনার পড়া ভালো হবে না, আপনাকে আগে টপিকসটা পড়তে হবে। আর কালকে আমাদের টেস্ট ক্লাস হচ্ছে ফ্রম, কালকে আমি প্রিটার্ম লেবার এপিএইচ, হ্যাঁ, তো এবং এখানে ওখানে লেস ফিটাল মুভমেন্ট আছে, ওটা আসলে পড়ার কোনো প্রয়োজন নেই। আমি কালকে আপনাদেরকে প্রম এপিএইচ এই 2টা কেস খুব ভালো করে বলবো, যেন আপনাদের ক্লিনিক্যাল প্রিপারেশনটা আমি কেস সহ বলবো, ক্লিনিক্যাল প্রিপারেশনটা যেন আপনাদের ভালো হয়। কোনো প্রশ্ন আছে কিনা বলেন, নাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি। আপুদেরকে ক্লাসে রেসপন্স করতে হবে, বিশেষ করে যারা আসলে ব্যাচে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই কথা বলবেন। আপু এখানে কথা না বললে আপনি পরীক্ষার হলে কিন্তু আপনাদের মানে ওই জড়তাটা কাটবে না।
আচ্ছা, সানজিদা হাসান আপু একটা প্রশ্ন করেছে, হোয়াটস দ্য রোল অফ ম্যাক্সালফ ইন প্রিটার্ম লেবার। আমার মনে হয় আমি এটা উত্তর দিয়েছি। এটা হচ্ছে ফিটাল নিউরোপ্রোটেক্টর। হ্যাঁ, ইট অ্যাক্টস অ্যাজ ফিটাল নিউরোপ্রোটেক্টর। আমার মনে হয় আপু ক্লাসটা পুরোটা আবার যদি শুনে তখন আপু এটার উত্তর পেয়ে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা আপুদের বলেন, না হলে আমরা ক্লাস এখানে শেষ করব। ইনশাআল্লাহ কালকের ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আপা আমি হুম। গতবার ওরিয়েন্টেশনে ওই যে ইয়ে করেছিলেন, কতগুলো লং লং কোশ্চেনের ইম্পর্টেন্ট দিয়েছিলেন। এখন আমরা পরীক্ষার আগে কি কিছু শর্ট কোশ্চেনের ইম্পর্টেন্ট দিতে পারবেন আপা? না, শর্ট আহ, কোশ্চেন তো আসলে ইম্পর্টেন্ট হয় না, টপিক হয় ইম্পর্টেন্ট না। হতে পারে, কিন্তু শর্ট আচ্ছা কোশ্চেনের আচ্ছা। তো কোনো সীমা নাই। একটা হচ্ছে শর্ট সেটাই কোশ্চেন আপনি খুব বেশি প্রিপেয়ার করে সুবিধা করতে পারবেন না, শর্ট কোশ্চেন আপনাকে সেটাই। বানিয়ে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ লং সেটাই। কোশ্চেনে আপনি সেই রিস্কটা নিতে পারবেন না, বানিয়ে বানিয়ে লং কোশ্চেন লিখতে আপনি সময় পাবেন না। এই জন্য লং কোশ্চেন আপনাকে মুখস্থ করে যেতে হবে, পড়ে জি জি বুঝে মুখস্থ করে যেতে হবে লং কোশ্চেন। জি জি। আর শর্ট আ- কোশ্চেন আপনাকে প্যাটার্ন শিখে যেতে হবে এবং মোদ্দা কথাগুলো আপনাকে পড়ে যেতে হবে। এই জন্য জি জি জাস্ট এরকম করে অবস্কিয়ারটা নিবেন, শর্ট কোশ্চেন গুলো বারবার বারবার রিডিং করবেন, বারবার রিডিং করবেন। শর্ট কোশ্চেন আপনার যে কমন আসবে তা না, কিন্তু লং কোশ্চেন আপনার কমন আসবে। তো যেটা কমন আসবে লং কোশ্চেন, সেটা তো আপনি মানে আর নিতে পারবেন না, রিস্ক নিতে পারবেন। এই জন্য লং কোশ্চেন আমরা একটা সাজেশন দিয়ে দিই যে এগুলো মুখস্থ করে যান। হ্যাঁ, 14-15টা লং কোশ্চেন মুখস্থ করে যান, কিন্তু শর্ট কোশ্চেনের সাজেশন হতে পারে না, শর্ট কোশ্চেনের টপিক আপু হতে লং পারে। লং কোশ্চেন সব অফস্কেয়ার গাণিকা থেকে পড়লেই এনাফ, তাই না? এনাফ, মানে মোর দেন এনাফ, শুধু এনাফ না, মোর দেন এনাফ। জি। এত আপনি পড়ে যেতে পারবেন, আমরাই শেষ করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনারা সবাই ভালো থাকবেন টেবিল ইনশাল্লাহ। ভাইভাতে কি সিটিজি ধরবে? টেবিল ভাইভাতে সিটিজি? টেবিল ভাইভাতে সিটিজি ধরে না, সিটিজি টেবিল ভাইভাতে অত ধরে না। টেবিল ভাইভাতে সিটিজির একটা জিনিস হতে হতে পারে, দেখালে আপনাদেরকে একটা নন রিঅ্যাসুরিং সিটিজি দেখাবে। যে পেশেন্ট লেবারে নন রিঅ্যাসুরিং সিটিজি ওরকমই দেখাবে যদি দেখায়। সেটা তো আমি বলে দিয়েছি, আপনার প্যাথোলজিক্যাল যদি সিটিজি হয় তাহলে আপনি বলবেন এখন ফিটাল স্ক্যাল ব্লাড স্যাম্পলিং করবো, আমরা তো ধারাম করে বলি যে আমরা সিজার করবো। হ্যাঁ, আপনাকে এমন সিটিজি দিবে যেটা প্যাথোলজিক্যাল সিটিজি, তখন আপনি নেক্সট স্টেপ কি করবেন এরকম খুব হালকা করে ধরতে পারে। সিটিজির চেয়েও এখন অনেক বেশি আসলে ধরে পার্টোগ্রাফ, যেহেতু নতুন এসেছে। হ্যাঁ, পার্টোগ্রাফটা বেশি বেশি ধরবে পার্টোগ্রাফ। আর সিটিজি যদি দেখাও আপনাদেরকে নন মানে অ্যাবনর্মাল সিটিজি দেখাবে, যেটা থেকে আপনার পরবর্তীতে স্টেপ জিজ্ঞাসা করতে পারে যে ফিটাল স্ক্যাল ব্লাড স্যাম্পলিং, এটা শোনার জন্য। আর কোনো প্রশ্ন আপনাদের? ঠিক আছে আপু, আপনাদের সাথে কালকে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ। আপা 6:30 হবে না আগামীকাল ইনশাল্লাহ? সবাইকে ধন্যবাদ, ম্যাম ক্লাসটি শেষ করে দিয়েছেন। আগামীকাল কেসে ক্লাস হবে সন্ধ্যা 6:30 শুরু করবেন ম্যাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমি আবার জয়েন করি, আপনি মনে করেন লিভ নিচ্ছে, তখন আপু একটা প্রশ্ন করেছে, কি কি জানতে চেয়েছিলেন আপু বলেন। তো আপু আছে? হ্যাঁ, রিপন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপু একটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন। আপু লেবার কেয়ার গাইড এটা কি ইম্পর্টেন্ট এমসিপিএস এর জন্য? লেবার কেয়ার গাইড আপনার রিটেনে ওভাবে না আসতে পারে, কিন্তু ভাইভাতে ধরতে পারে। লেবার কেয়ার গাইড তো এসেছে অনেকদিন হয়ে গেছে আপু, লেবার কেয়ার গাইড তো ধরতেই পারে। এটা তো আসছে প্রায় 2-3 বছর, 2-3 বছর হয়ে গেছে, তো এখন তো ধরা উচিত, এখন তো সবারই সবাইকে ধরা উচিত। পার্টোগ্রাফও ধরে, আপনার টেবিল ভাইভাতে পার্টোগ্রাফ অনেক ধরে। হ্যাঁ, যদি আপনার লেবার কেয়ার গাইড ম্যাডাম নাও ধরে, পার্টোগ্রাফ তো ধরবেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা রিপন ভাই, ঠিক আছে, আমি তাহলে লিভ নিলাম। ম্যাম ধন্যবাদ আপনাকে
এত কষ্ট করে এত দূর থেকে ক্লাসটি নেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের জানাচ্ছি হেঁটে হেঁটে আপনাকে। আসতে হয় নাই, বাসা থেকেই নিতে পারছি, সমস্যা নাই। কিন্তু এখানে একটু আমার সেট আপ একটু চেঞ্জ, তো এই জন্য একটু সেট আপ করতে করতে আজকে 15 মিনিট দেরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।